তাদেরকে নিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান? তারা তো প্রথম আলো তো কলাম লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে। তারা কিভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আপনি বলেন তো এদের। বঙ্গবন্ধুকে নিয়ে আমি কলাম লেখা, বক্তব্য দেয়, এই কাজটা কে করেন নাই? আপনাদের দলের সভাপতি নূর থেকে শুরু করে সার্জিস, হাসনাত, আমরা আসিফ নজরুল, মানে ডাকসু নির্বাচনের সময় আমরা যখন আমি নিজেও একজন ডাকসুতে নির্বাচিত প্রতিনিধি, সুতরাং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নুরুল হক নূর আহ, শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছে। এবং সার্জিস ওই এলাকায় কিভাবে আওয়ামী লীগের কোন নেতার সাথে ঘুরতেছে, ছবি তুলতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে। হান্নান মাসুদ তার এলাকার আওয়ামী লীগের এমপির যে বিদ্রোহী গ্রুপ ছিল তারা আওয়ামী লীগের, তাদেরকে নিয়ে তিনি সমাবেশ করতেছেন। সার্জিস পোস্ট দিয়েছিলেন যে তারা নির্বাচন করবেন না, কিন্তু তারা আসলে নির্বাচনের জন্য একদম ঢাকঢোল পিটিয়ে মোটামুটি প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি। জানতে পারছি তারা নির্বাচনে যাবেন, যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও যাবেন এরকম। তো এটি আসলে একটা ইউ টার্ন বা পল্টি হলো কিনা রাজনীতিতে? নাহিদ ইসলাম আসলে উপদেষ্টা হিসেবে থাকতে পারতেন, কিন্তু সে সেই একটা দেখেন উপদেষ্টা একটা মন্ত্রী পর্যায়ের যে আরামায়েশ, সেই জীবন ছেড়ে কিন্তু তার একদম জনতার কাতারে আসতে হলো, এবং রাজনৈতিক দল হিসেবে তার আমরা কিন্তু আত্মপ্রকাশ করেছি। এবং পহেলা ডিসেম্বরে তখন নুরুল হক নূর বলেছেন 2 বছরের আগে নির্বাচন চাই না, এবং মানে এই এই বক্তব্যটা তার ছিল যে এখন থেকে 2 বছরের আগে নির্বাচন চান না। এখন এসে আমরা শুনছি এই বছরের নির্বাচনটা হওয়া জরুরি বলে আপনারা বলছেন। কেন এই অবস্থানগত পরিবর্তন? আদিলুর রহমান শুভ্র সাহেব এবং রেজওয়ানা আপা এই দুইজন মিলে আপনার সাবের এবং মান্নানের জামিন করিয়েছে। রাশেদ, এইটা একটু জি, স্পষ্ট করবেন যে কে কিভাবে আপনাদেরকে এমপি বানানোর চেষ্টা করেছিল, কে প্রস্তাবটা করেছিল, প্রস্তাবটা কি ছিল? এখন গণ অভ্যুত্থান কি শুধুমাত্র এনসিপির আমাদের ভাই বন্ধুরা এককভাবে করেছে? বিএনপির ভূমিকা নাই, জামাতের নাই, সাংবাদিকদের নাই, আইনজীবীদের নাই, প্রাইভেটের নাই, সাত কলেজের নাই, অন্যদের নাই। তিনজন উপদেষ্টা আপনার ঢাবি থেকে বানাইতে হবে। সাধুবাদ, কিন্তু মানে আপনাদের কাছে প্রায়োরিটি কোনটা এটি বুঝলাম না। সার্জিস আলম যেটি বললেন নতুন বন্দোবস্ত করলে জামানত হারাবে, এখন আপনারা কি জামানতের পিছে ছুটছেন নাকি নতুন বন্দোবস্তের পিছে ছুটছেন? এই যেই প্রশ্নটা দিয়ে মনিরা শারমিন আপনার কাছ থেকে শুরু করতে চাই, যে আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটা সম্প্রতি একটা বক্তব্য, তার একটা বক্তব্যকে একটু কোট করি। তিনি বলছেন, আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার আসবে তারা সেই সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে, সেই নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে। মানে অন্তর্বর্তী সরকারের সময় বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, এই সব কিছুর দাবি আপনারা করছেন। একটু খোলাসা করে আপনার কাছে বা স্পষ্ট করে আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের কি মনে হয় যে এই বিচার, সংস্কার, গণপরিষদ সব কিছু শেষ করে নির্বাচন হতে হতে আপনাদের কাছে টাইমলাইনটা কেমন, কবে হবে বা কবে হতে পারে? ধন্যবাদ শারমিন আপা, এবং আমার সহ আলোচক রাশেদ ভাইকে অভিনন্দন। আসলে সত্যি কথা বলতে যে আমরা যে মানে এই নির্বাচন বা বিচার, সংস্কার, নির্বাচন সব বিষয়গুলোকে যে একটা টাইম লাইনে বাঁধার ব্যাপারটা, সেটা আমরা আসলে পাচ্ছি না। আমাদের প্রথম কথা হচ্ছে যে আহ, এই 5 আগস্টের পরে, একটা অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের বিচার হতে হবে। আওয়ামী লীগকে দল হিসেবে আসলে আমরা বলছি নিবন্ধন বাতিল করতে হবে। এবং দেখেন এই 5 আগস্টের পরে আমরা কিন্তু বিভিন্ন ভাবে দেখেছি যে আওয়ামী লীগের এবং মানে এই ফ্যাসিবাদের যে দোসররা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এবং মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, আসলে এগুলো তো চলছেই। তো সুতরাং এই জায়গা থেকে আসলে আমরা যদি বলি যে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়া, এবং আহ, এবং এই যে দেখেন গণহত্যা এখনো আজকে, আমি যদি বলি যে এই 28 তারিখ, বা আমরা এখনো দেখি যে মানে যারা আসলে জুলাই আহ এই আন্দোলনের আহত, তারা কিন্তু হাসপাতালে কাতরাচ্ছে। তো সেই জায়গা থেকে এই মানুষগুলোর আহ মানে যদি আমরা বলি যে এই মানুষগুলোকে হসপিটালে রেখেই তাদের আসলে মানে এই বিচারটা না করে আসলে আমরা যদি শুধু নির্বাচন, নির্বাচন এবং নির্বাচনের দিকে যাই, তাহলে সেটা আসলে কতটুকু আহ ঠিক বলে বিবেচিত হয়, সেটা আসলে আমাদের প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে সংস্কার। দেখেন, আমরা বলছি যে এই বিচার এবং সংস্কার, এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ম্যান্ডেট আছে এই বিচার এবং সংস্কার করার, অন্তত উদ্যোগ নেওয়ার। বিচার তো অবভিয়াসলি এটা এটা করবে হচ্ছে আদালত, এবং এটার একটা প্রক্রিয়া আছে, এবং এটা ইট উইল টেক সাম টাইম। তবে এই আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ম্যান্ডেটটা আছে যে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার। কারণ সবচেয়ে, আমি যদি বলি যে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে
এই এই বর্তমানে সরকার, এই সরকার, কারণ হচ্ছে একটা অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সকলের একটা সাপোর্ট পেয়েছে, কিন্তু তারপরেও আসলে কিন্তু 7 মাসেও আমরা দেখতে পাইনি সেরকম অগ্রগতি। তো এই জায়গাতে তো আসলে একটা অনাস্থার জায়গা। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন এত একটা সাপোর্ট নেওয়ার পরেও যখন একটা বিচার কার্য বা আমি যদি বলি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রশ্নে আসলে ব্যাপারটা কি হবে, এবং তারা আসলে নির্বাচন, আমরা কিন্তু অন্যান্য অনেক দল থেকে এই ধরনের একটা নরম সুর দেখতে পাই যে নির্বাচনে আওয়ামী লীগকে আবার আনা। তো এই জায়গাতে তো আমাদের আসলে শক্ত একটা অবস্থান আছে যে আমরা চাই না যে একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ সে আবার নির্বাচনে আসলে আহ আসার কোনো নৈতিক নৈতিক কোনো জায়গা আছে কিনা। জি, এবং মনিরা, আপনি যে আপনি যদি বলছিলেন দেখেন যে যে 7 মাসেও সেই যে বিচারের জায়গাটায় তেমন একটা মানে আস্থার জায়গাটার কথা নিয়ে আপনি কথা বলছিলেন, তো জি আস্থার জায়গায় যদি এই সরকারের সময় সংকটের জায়গা তৈরিই হয়ে যায়, তাহলে এই সরকারের উপরেই এত ভরসা কেন যে মানে অন্য সরকার আসলে সে সংস্কার এবং বিচার প্রক্রিয়া আগাবে না, এই সরকার করবে? 7 মাসে তার কি নজির দেখলেন? না, এটা হচ্ছে 7 মাসে দেখেন আমরা কিন্তু সেরকম দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি। হুম। তবে এবং এই সরকার যে আসলে আন্তরিকতার অভাব আছে এইটা আমি মনে করি না, কিন্তু এই সরকার চেষ্টা করছে। তবে আমার কাছে মনে হয় যে এই সরকার অ্যাক্টিভলি কাজ করতে পারছিল না। তবে এখন আমরা যেটা যেটা দেখছি এখন অনেক বেশি অ্যাক্টিভ দেখছি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আসলে প্রথম দিকে সরকার একটু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চাপে পড়ে একটু আসলে একটু আমার মনে হয় ধীর প্রক্রিয়া চলছিল। তবে এটা আমরা আশা করি, এবং এটা কিন্তু সকল রাজনৈতিক দলেরও আসলে এখানে সাপোর্ট আছে, যে এই সরকারকে সবাই সবাই বলছে। আমি যদি বলি বিএনপি বড় দল হিসেবে, তারপরে রাশেদ ভাইরা গণ অধিকার পরিষদ থেকে, সকলের কিন্তু একটা সাপোর্ট আছে, এবং আওয়ামী লীগ প্রশ্নে সবাই কিন্তু একটা একমতের জায়গায় আছে। সুতরাং এই বিচারের দাবিতে আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দলই বলবে না যে বিচারটা আসলে এই সরকার অন্তত শুরু না করুক। তো এই জায়গাতে একটা আমাদের ঐকমত্যে আসতে হবে, কারণ মনিরা, বিচার অন্তত শুরু অন্তত না করুক, আচ্ছা আমি একটু, আপনি আমাকে একটু এইটুকু বলেন যে কোন সময়ে গেলে আপনারা বলবেন এখনকার মানে এখন যৌক্তিক সময় হয়েছে নির্বাচন করবার মতো? বিচারটা কোন পর্যায়ে গেলে আপনারা মনে করবেন যে এখন যৌক্তিক সময়? দেখুন, আওয়ামী লীগকে একটি দল হিসেবে তাকে নিষিদ্ধ করা হয়নি এখন। এবং এই আওয়ামী লীগ নিয়ে আসলে আমরা কি করবো? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করব আমরা, নাকি এটাকে দল হিসেবে নিষিদ্ধ করার কোনো প্রশ্ন আছে আসলে? বা নাকি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে আসলে আমরা আহ এই এই প্রক্রিয়ার মধ্যে মানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থেকে বাদ দিব? আসলে কোন ভাবে বাদ দিব? কারণ আপনি দেখেন, এখানে একটা সংশয় কেন থেকে যায়। আজকে আমি যদি আজকের কথা বলি, আজকে হচ্ছে আওয়ামী লীগের যারা ছাত্রলীগ, সেই সন্ত্রাসী সংগঠন যদি বলি, তারা কিন্তু আজকে ওপেনলি ঈদ সামগ্রী বিতরণ করছে। এবং গতকালকে যদি বলি ময়মনসিংহের ভালুকায় আমরা দেখছি যে ওপেনলি তারা ইফতার মাহফিলের আয়োজন করেছে। সুতরাং এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এবং মানে সকল পক্ষই তো আছে, কিন্তু তারা এভাবে করে ওপেনলি কিভাবে করে ঘুরছে? সুতরাং আমাদের তো একটা সংশয়ের জায়গা তৈরি হয়। আর সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সরকারের এই বিচার এবং সংস্কার যেটা সেটা করতে হবে। মানে একটা একটা প্রক্রিয়ার মধ্যে শুরু করতে হবে। স্বাভাবিকভাবে দেখেন, সংস্কারের তো কোনো টাইমলাইন হইতে পারে না, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এবং আমরা বলছি সংস্কারের একটা রেজাল্টই হচ্ছে নির্বাচন। কিন্তু সংস্কারের ব্যাপারে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার একটা জুলাই সনদের কথা বলছে। আমরা সকল রাজনৈতিক পক্ষ কিন্তু আসলে এই জুলাই সনদে আমাদের কিন্তু যে আকাঙ্ক্ষিত যে সংস্কার সেটার ব্যাপারে বলে এসেছি। সুতরাং এখানে একটা ঐকমত্যের জায়গা আছে, এবং জি, সেই জি। ঐকমত্যে ঐকমত্যের জায়গা আসতে আসলে পারবে। কতটা আছে আমি একটু রাশেদ খানের কাছে শুনতে চাই। আমি এটা বুঝতে পারলাম না যে আপনারা আসলে কি মনে করছেন, কতটুকু পর্যায়ে গেলে আপনারা নির্বাচন হতে পারে বলে মনে করেন? মনিরা, আপনার কাছে আমি আবারও আসবো যে যদি আপনাদের এই যে দাবি, সেই দাবির জায়গা পূরণ না হয়, তার আগে যেটি বিএনপি চাইছে বা বড় দলগুলো চাইছে, সরকারও বলছে ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে এই টাইমলাইনে নির্বাচন হয়, আপনারা কি করবেন? আপনাদের সেই দাবির জায়গাটা সেটি না পূরণ হয়ে যদি হয়, আমি রাশেদ খান আপনার কাছ থেকে একটু শুনতে চাই। মনিরা শারমিনরা যেটা বলছেন, বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন অনেক কিছু নির্বাচনের আগে একটা জুড়ে দিচ্ছেন, তাদের সেই দাবিটাকে আপনাদের কাছে যৌক্তিক মনে হয় কিনা? আপনাদের কাছে কি মনে হয় যে তারা আসলে কবে নির্বাচন চান? ধন্যবাদ। আসলে তারা আদৌ নির্বাচন চায় কিনা সেটি নিয়েই অনেকের সন্দেহ আছে। যেমন তাদের 3জন প্রতিনিধি, তারা কিন্তু বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান মেনেই শপথ নিয়েছে। তখন যদি তারা বলতো যে আমরা এই সংবিধান মানি না, এই সংবিধান মেনে আমরা শপথ নিব না, আমরা গণপরিষদ নির্বাচন চাই,
এরপরে নতুন সংবিধান হবে, দেন আমরা শপথ নিব। তাহলে আমি তাদের এই বর্তমান যে কর্মযোগ্য আচরণ এইগুলোকে আমি সমর্থন দিতাম। কিন্তু আমি যেটি দেখছি যে তারা এক এক সময় এক এক কথা বলছে। এই নাহিদ ইসলাম তিনি কিন্তু একটা সময় বলেছেন শুরুতে যে আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সাথে চাই। এখন আবার সেই জায়গা থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তারা এখন বলছে যে আমরা এখন গণপরিষদ নির্বাচন চাই। দেখেন, আমি কিন্তু যেহেতু পলিটিক্স করি, সব কথা আমাকে খেয়াল রাখতে হয়। তাদের এক একজন কিন্তু এক এক কথা বলছে। নাহিদ গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে চাচ্ছে, অন্যরা কিন্তু গণপরিষদ নির্বাচন চাচ্ছে। এখন কার কথা আমি গ্রহণ করব? আবার এটিও আছে, দেখেন নাহিদ, মাহফুজ আলম এবং আসিফ তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব নিয়েছিল। কিন্তু গণ অভ্যুত্থানের সব থেকে বড় মুখপাত্র, যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন, তিনি কি করলেন? তিনি গণহত্যার বিচার শেষ করলেন না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার কাজটা শেষ করলেন না, তিনি রাষ্ট্র সংস্কারের কাজটা শেষ না করে তিনি পদত্যাগ করলেন। এখন বাংলাদেশে যদি আগামীতে রাষ্ট্র সংস্কার না হয়, গণহত্যার বিচার না হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, দায়টা কি নাহিদ ইসলাম তাকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে। কারণ ওই সময় তিনি এই ম্যান্ডেট করেই কিন্তু দায়িত্ব নিয়েছিলেন, এক। দ্বিতীয়ত, যারা ছাত্র উপদেষ্টা ছিল তারা কিন্তু ওই সময় বলেছিল যে যারা সরকারে যাবে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আমার স্পষ্ট মনে আছে ওই সময় কিন্তু সার্জিস সহ অনেকে সে ধরনের পোস্ট করেছিলেন। কিন্তু নাহিদ ইসলাম আগামী নির্বাচনে কি অংশ নিবে না? নাহিদ ইসলাম কিন্তু, যদি আপনি নৈতিকভাবে বলেন, তাহলে নাহিদ কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে পারে না। এমনকি আমরা শুনছি যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ তারাও আগামী নির্বাচনের আগে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিবে। এটা তাহলে কেমন হয়ে গেল না? তারা নিজেরাই বলেছিল যারা সরকারে যাবে তারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে না। আমার মনে আছে ওই সময় সার্জিস আলম একটি পোস্ট করেছিলেন যে আসিফ আসিফ এবং আপনার নাহিদ তারা অনেক বড় স্যাক্রিফাইস জি করেছে, আমি তারা দেখেছি আগামী পোস্টটা। নির্বাচনে অংশ নিতে পারবে না। আবার আপনি নিশ্চয়ই দেখেছেন। হুম তো দেখেন, এই কথাগুলো এখন আপনি কাকে শোনাবেন, কাকে বলবেন? মানুষকে নানান সময় নানান ধরনের কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচনটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি গণতন্ত্র চান, আপনাকে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, তাহলে ওইটাই সব থেকে বড় রাষ্ট্র সংস্কার। আর গণতান্ত্রিক প্রক্রিয়া যদি না চালু করে আপনি নানান ধরনের কথা বলতে থাকেন, তাহলে ওই সংস্কার দিয়ে জনগণের কিচ্ছু হবে না। আমি আমার অনেকগুলো বক্তব্যে বলেছি যে আপা, এত দলিল দস্তাবেজ তৈরি করে কোনো সংস্কার হয় না। ডক্টর ইউনূস স্যার 1 সপ্তাহ ধরে একটি জাতীয় সংলাপ করবে, 1 সপ্তাহ ব্যাপী। সেখানে ন্যূনতম বলেন বা সর্বোচ্চ বলেন, কতটুকু বিষয়ে মানুষ একমত হয়, কতটুকু বিষয়ে গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডার একমত হয়, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, যখন তারা কিন্তু বিভিন্ন কমিশন গঠন করেছে, আমাদের মতামত গুলো নিয়েছে না? নিয়েছে তো, বিএনপি নিয়েছে, আমাদের নিয়েছে, অন্যান্য স্টেক হোল্ডারের নিয়েছে, সাধারণ মানুষের নিয়েছে। সেই জায়গা থেকে আমরা কতটুকু বিষয়ে একমত হলাম, সেই বিষয়গুলোকে সামনে এনেই তো রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা তৈরি করতে পারতো। সেটি না করে তারা কি করলো? তারা মূলত লেন্দি করতে চায়। দেখেন, এই উপদেষ্টা পরিষদে যারা আছে, আমি নাম সহ বলতে পারি, তাদেরকে আমি নিজে টেলিফোন করেছি যে আপা একটু আসেন না প্লিজ, আমরা সংগ্রাম করছি, আপনারা আমাদের এই সংগ্রামে যুক্ত হলে, একটু প্রোগ্রামে আসলে আমাদের প্রোগ্রামটা একটু মিডিয়াতে আসে। অনেক স্যারকে, এখন উপদেষ্টা হয়েছে না, আমি নাম ধরে বলতে পারি। হ্যাঁ, আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জে আসুক, আমি বলবো। তারা কিন্তু আসে নাই, তারা এখন এই বিপ্লবী সরকারের উপদেষ্টা হয়েছে। হোয়াট ইজ দিস? যাদেরকে নিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান, তারা তো প্রথম আলোতে কলাম লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে। তারা কিভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? আপনি বলেন তো, এদেরকে আপনি কেন সরাচ্ছেন না? যারা ফেসবুকে পোস্ট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব সবার আগে আপনার ধানমন্ডি 32 সেটা পরিদর্শন করে আসা, সেই ব্যক্তিকে এই ছাত্ররাই উপদেষ্টা বানিয়েছে, 3 জন ছাত্র উপদেষ্টা বানিয়েছে। অমুক তমকের দোষ হয়, কিন্তু আসলেই তো ফারুকীকে আসিফ, নাহিদ এবং মাহফুজ মিলে উপদেষ্টা বানিয়েছে। এই খবর কি মনিরা শারমিন জানে না? অবশ্যই জানে। এখন যদি তারা মনে করে না আমরা আসলে তাদেরকে উপদেষ্টা বানাইনি, তাহলে তারা প্রতিবাদ করুক, বলুক যে আমরা বানাইনি, আমরা তাদের জি আমি সরিয়ে দিতে মনিরা চাই। শারমিনের সেটা কাছে তো এই করতেছে প্রসঙ্গটাতে না। একটু আসবো, কিন্তু রাশেদ খান আমার কথা বঙ্গবন্ধুকে হলো নিয়ে যে কলাম যদি লেখা, আপনি বক্তব্য রাষ্ট্র দেয়া। সংস্কার চান, জি রাশেদ, মানে বঙ্গবন্ধুকে নিয়ে আমি কলাম লেখা, বক্তব্য দেয়, এই কাজটা কে করেন নাই? আপনাদের দলের সভাপতি নূর থেকে শুরু করে সার্জিস, হাসনাত, আমরা আসিফ নজরুল, মানে মানে অনেক সবাইকেই আমরা কম বেশি, আমি কয়েকজনের নাম বললাম যাদের কথা এইমাত্র এই মুহূর্তে মাথায় চলে আসলো, সবাইকে আমরা দেখেছি তো বঙ্গবন্ধু বন্দনা একটা সময় করতে। এখন কি সেইটার কারণে, সেইটা বঙ্গবন্ধু বন্দনা করেছেন এই জন্য তাদের কি ক্রেডিবিলিটি হারিয়ে গেছে, এরকম কি বিষয়টা রাশেদ?
আমি কেন বলছি এই কথাটা? আপনি বঙ্গবন্ধুর বন্দনা করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু আপনি ঢাকায় রাজপথ গরম করছেন, এক। দ্বিতীয়ত, আপনি নিজেই কিন্তু এলাকায় গিয়ে আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল করছেন। আমার নিজের ঝিনাইদহ জেলাতে এনসিপি তারা আওয়ামী লীগের দামি এমপিদেরকে প্রোটেকশন দিচ্ছে আমার নিজের জেলাতে। আপনি দেখেন, জাওয়াদ নির্ঝর, যিনি করাপশন ইন মিডিয়া নিয়ে কাজ করে, তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে সার্জিস ওই এলাকায় কিভাবে আওয়ামী লীগের কোন নেতার সাথে ঘুরতেছে, ছবি তুলতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে। হান্নান মাসুদ তার এলাকার আওয়ামী লীগের এমপির যে বিদ্রোহী গ্রুপ ছিল তারা আওয়ামী লীগের, তাদেরকে নিয়ে তিনি সমাবেশ করতেছেন। এই কাজগুলো কারা করতেছে? বলা হচ্ছে যে অমুক দল তমুক দল। আরে ভাই, অমুক দল তমুক দল যত না আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কথা বলছে, তার থেকে তো বেশি আপনারা বলতেছেন, আমরা বলতেছি, মানে এনসিপি বলতেছে, গণ অধিকার পরিষদ বলতেছে। গণ অধিকার পরিষদ সর্বোচ্চ চেষ্টা করতেছে আওয়ামী লীগকে যাতে কোনোভাবেই কাছে তারা না ভিড়তে পারে। আমার জেলায় খোঁজ নিয়ে দেখেন, আমি তো দলের সেকেন্ড ইন কমান্ড, ভিপি নুরুল হক নুরের জেলায় খোঁজ নিয়ে দেখেন, কিন্তু এনসিপির শীর্ষ নেতা আপনার সাজিদ আলমের জেলায় যদি এই ঘটনা ঘটে, তাহলে আপনি ঢাকায় আওয়ামী লীগের নিষিদ্ধের গরম বক্তব্য দেন, আর আপনি এলাকায় গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জড়ো করে সমাবেশ করেন। এই যে দ্বিচারিতা, এই কারণেই তো প্রশ্নটা আসতেছে যে আপনি এই দ্বিচারিতা কেন করতেছেন। ঠিক আছে, আপনার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা সার্জিসে ছিল, গত বছরও ব্যাপকভাবে তিনি ভাইরাল হয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসা করে। এই বছর তো শেখ হাসিনার পতনের সময় বঙ্গবন্ধু তো প্রাসঙ্গিক না, তাকে তো 75-এই তাকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তার মানে এখন কেন আপনি বঙ্গবন্ধুর মুজিববাদী সংবিধান, মুজিবের বিরুদ্ধে বলছেন? মুজিব নামটি যে আপনি আপনি জিকিরের মতন করে আপনি জপলেন গত বছর, সেই মুজিব আপনার কাছে হঠাৎ করে কি এমন খারাপ হয়ে গেল যে তার মুজিববাদী সংবিধান, মুজিবের বিরুদ্ধে বলতেছেন? এই যে দ্বিচারিতা গুলো, এগুলো তো আমাদের সামনে আসলে আসা দরকার। এই তার মানে এই কি? পয়েন্টটা তার নিয়ে মানে আমি যে একটু বলা হচ্ছে মনিরা না যে শারমিনের কাছে পুরাতন যাই। আপনি যে দলগুলোর পয়েন্টটা, ক্যারেক্টারের সমস্যা। জি, জি রাশিদ খান, আপনি দ্বিচারিতার যে পয়েন্টটা নিয়ে আসেন, মনিরা শারমিন আপনার কাছ থেকে একটু এই দ্বিচারিতা সম্পর্কে, আসলেই আমরা সেই সার্জিসের পোস্টটা রাশেদ বলার পর আমারও মনে হলো যে হ্যাঁ, এরকম একটা পোস্ট ছিল যে তারা কত বড় স্যাক্রিফাইস করছেন সেই বিষয়টা নিয়ে সার্জিস পোস্ট দিয়েছিলেন যে তারা নির্বাচন করবেন না, কিন্তু তারা আসলে নির্বাচনের জন্য একদম ঢাকঢোল পিটিয়ে মোটামুটি প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি তারা নির্বাচনে যাবেন, যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও যাবেন এরকম। তো এটি আসলে একটা ইউ টার্ন বা পোল্টি হলো কিনা রাজনীতিতে। তারপরে এলাকায় আওয়ামী লীগের সাথে সম্পর্কের কথাও যেটি রাশেদ বলছেন, সেই বিষয়টাও একটু যদি একসাথে মিশিয়ে উল্লেখ করেন। ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথম প্রশ্নে আসি, সেটা হচ্ছে নাহিদ ইসলাম আসলে ওই যে যে পোস্টের কথা বলছেন, যে আসলে সার্ভিস যে পোস্টে দিয়েছিলেন, যে নাহিদ ইসলাম আসলে একটা স্যাক্রিফাইস করলো উপদেষ্টা হিসেবে গিয়ে, কারণ হচ্ছে পরে আর মানে রাজনীতিতে সে আসতে পারবে না বা নির্বাচন করতে পারবে না। দেখেন, আহ নাহিদ ইসলাম কিন্তু যতদিন আমরা বারবার করে সরকারের পক্ষ থেকে শুনছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট দ্যাট। তো এই ডিসেম্বরে যদি নির্বাচন আসলেই হয় বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হয়, তাহলে সেই পর্যন্ত কিন্তু নাহিদ ইসলাম আসলে উপদেষ্টা হিসেবে থাকতে পারতেন। কিন্তু সে সেই একটা, দেখেন, উপদেষ্টা একটা মন্ত্রী পর্যায়ের যে আরামায়েশ, সেই জীবন ছেড়ে কিন্তু তার একদম জনতার কাতারে আসতে হলো, এবং রাজনৈতিক দল হিসেবে তার আমরা কিন্তু আত্মপ্রকাশ করেছি। এবং যতদিন পর্যন্ত নাহিদ ইসলাম এই ডিসিশন নিতে পারেননি, তিনি কিন্তু কোনো ধরনের আমাদের রাজনৈতিক প্রক্রিয়া, যা আমাদের আসলে এনসিপি গঠনের যে পেছনের কাজগুলো, সেগুলোতে সে ইনভলভ ছিল না। সুতরাং তার আসলে একেবারে সে পদত্যাগ পত্র জমা দেওয়ার পরেই কিন্তু সে এনসিপিতে, বা আমি যদি বলি নাগরিক কমিটির যে পার্টির যে আসলে প্রক্রিয়াগত দিকগুলো, যেগুলো পেছনের কাজগুলো, সেগুলোতে ইনভলভ হতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে এটা নাহিদ ইসলামের পক্ষ থেকে এটা একটা বড় স্যাক্রিফাইস আমি বলবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন, ছাত্ররা কি শুধু সবসময় রক্ত দেবে? এটা হচ্ছে না, আমার প্রশ্ন। স্যাক্রিফাইস কোনটা 52 মনিরা সালে শারমিন? স্যাক্রিফাইসটা কোনটা? সার্জিস যে স্যাক্রিফাইসটার কথা বলেছিলেন যে তারা উপদেষ্টা হলেন ফলে তারা নির্বাচন করতে পারবেন না, এই একটা বড় স্যাক্রিফাইস, এটা এই স্যাক্রিফাইসটা, নাকি এখন আপনি যেটি বলছেন যে উপদেষ্টার আরামায়েশের পথ ছেড়ে এসে তিনি জনতার কাতারে রাজনীতিতে গেছেন, সেই স্যাক্রিফাইস? দুই স্যাক্রিফাইস তো মানে এক লাইনের না, সাংঘর্ষিক স্যাক্রিফাইস। না, 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 দেখেন, আহ এখানে হচ্ছে একটা স্বাভাবিকভাবে, দেখেন, অভ্যুত্থানকে যখন বৈধতা দিতে হয়েছে, তখন আমাদের তিনজন উপদেষ্টা হিসেবে আসলে উপদেষ্টা পরিষদে গেছে। তো এই জায়গা থেকে যে নাহিদ ইসলাম আসলে, যখন আমরা এনসিপি গঠন করি, এনসিপি গঠন করার সময় আমাদের, আমি যদি বলি যে তিনজন ছাত্র নেতা আসলে, যে যারা আসলে উপদেষ্টা পরিষদে গিয়েছিল, তাদের মধ্যে আমাদের আসলে একজনকে অন্তত লাগতো,
যার মানে না হলে জাতীয় নাগরিক পার্টি হিসেবে, যেটা স্বাভাবিকভাবে এটা দল, দল হিসেবে আত্মপ্রকাশের জন্য আপনি খুব ভালো করে বুঝবেন বিষয়টা, যে একজন একজন সব মানে সুপ্রিম লিডার লাগে, যাকে সামনে রেখে আসলে একটা পার্টি গঠন হবে। সেখান থেকে কিন্তু নাহিদ ইসলামকে মানে নাহিদ ইসলামের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে যে সে আসলে কি উপদেষ্টা হিসেবে থাকবে, নাকি সে আবার জনতার কাতারে নেমে এসে সাধারণ মানুষের সাথে একটা দল গঠন প্রক্রিয়ায় বা দলে অংশগ্রহণ করবে। এবং ব্যাপারটা শুধু যদি এরকম দেখেন, স্বাভাবিকভাবে আমরা 28 দিনের একটা দল, তো এখানে আপনি যদি খুব খুব মানে আমি যদি বলি যে গণ অধিকারেরও কিন্তু আমাদের থেকে অনেক বেশি দিনের অভিজ্ঞতা, এবং আমরা যেই পথটা আসলে শুরু করছি সেটা গণ অধিকার কিন্তু আরো আগে শুরু করেছে। সুতরাং এই পথে যে চ্যালেঞ্জ এবং এই সামনের দিনের যে চ্যালেঞ্জ গুলো আমাদের নিতে হবে, এটা কিন্তু আসলে খুব সহজ একটা ব্যাপার না, বা আসলে নির্বাচন করলেই আমরা জিতে যাব বা এই ধরনের ব্যাপারটা না। এখানে কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ নিতে হয়েছে। সেই ক্ষেত্রে আমি নাহিদ ইসলামের ব্যাপারটা এটার কথাই বললাম, যে তারও কিন্তু আসলে একটা রিস্ক মাথায় নিয়ে আসতে হয়েছে, এবং আমাদের এনসিপি গঠনের জন্য সেটা কিন্তু আমাদের এই সময় হয়তো সে এসছে এবং আমরাও তাকে একসেপ্ট করেছি এবং সে পদত্যাগ করে এসেছে, এবং এখানে আসলে প্রক্রিয়াগত জায়গা থেকে কোনো আসলে কোনো অসুবিধার জায়গা আছে বলে আমি মনে করি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন অনেকেরই একটা অসুবিধার জায়গা হয়ে গেছে যে এই অভ্যুত্থানের পরে এই সবসময় দেখা গেছে বিভিন্ন সময় যা অভ্যুত্থান হয়েছে বা আন্দোলন হয়েছে, ছাত্রদের আন্দোলন, সেখান থেকে কোনো দল আসলে সরাসরি আসেনি। তো এইবার যখন আমরা যারা আসলে এই অভ্যুত্থানে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল, এবং আমি যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেহেতু সকলেই একত্রিত হয়েছিল, এবং এই তাদের ডাকে যখন সবাই এসছে, তো সেই জায়গা থেকে এইটা যখন এই বিপ্লবী ফোর্সটা যখন আসলে একটা দল হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, তখন আসলে একটা অনেকেরই আসলে অনেক ধরনের সমস্যা মনে করছেন। এখন আলটিমেটলি আরেকটা বিষয় আমি খুব গুরুত্ব সহকারে বলতে চাই, যে নাহিদ ইসলাম রাশেদ ভাইয়ের প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম যে বলেছিল যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসাথে হওয়ার কথা, এটা কিন্তু আমাদের আসলে আমাদের সকলেরই আমাদের দলগত ন্যারেটিভই এটা, যে আমরা বলছিলাম যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন আমরা একসাথে চাই। এবং এটা আসলে মানে যেটা আইডিয়ালিস্টিক সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন আলাদা। তবে আমরা বলছি যেহেতু নির্বাচন নিয়ে এটা কালক্ষেপণের একটা ব্যাপার আছে, তো সেই জায়গা থেকে আমরা বলছি দুটো একটাতেই হতে পারে। মানে এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যারা প্রতিনিধি থাকবেন, তারাই পরবর্তীতে একটা টাইম লিমিট পরে তারা নিজেদের আইনসভা হিসেবে ঘোষণা করতে পারেন, এবং তারা জাতীয় জাতীয় সংসদে আসলে রূপ নিতে পারবে। তবে আমরা গণপরিষদের কথা বলছি কারণ সংবিধানের যে একটা সংস্কারের কথা বলছি, বড় ধরনের সংস্কার আমাদের প্রয়োজন, সেটার জন্য বলছি। সুতরাং এখানে আসলে দলীয় দলগতভাবে কারোর এবং নাহিদ ইসলামের কথার মধ্যে কোনো ব্যত্যয় নাই। আরেকটা ব্যাপার দেখেন, পতিত সরকারের কথা, আওয়ামী লীগ সরকারের কথা বলছেন, যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ব্যাপার দেখেন, আমরা অ্যাজ এনসিপি কখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা মানে কখনো আমরা বলছি না, এবং কোনোভাবে এটা আমরা আমরা এই জায়গাতে একদম নির্জিত। দেখেন, একটা আওয়ামী লীগ সরকার পতিত হয়েছে, এবং এখানে যারা আসলে বিভিন্নভাবে আসলে আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট বা সুবিধাভোগী ছিল, স্বাভাবিকভাবেই তারা আসলে সব সব দলেই চেষ্টা করবে এখন পুনর্বাসিত হওয়ার। তো সেই জায়গা থেকে এখন সার্জিসের কথা বলা হচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি বলি তাহলে তো আসলে অনেককে প্রশ্নবিদ্ধ করা যায়। আমরা জানি যে দেখেন ডাকসু নির্বাচনের সময় আমরা যখন আমি নিজেও একজন ডাকসুতে নির্বাচিত প্রতিনিধি, সুতরাং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নুরুল হক নূর শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছে, এবং আসলে সালাম করতে যাওয়ার ব্যাপার এটা আমরা কেউই ভুলি। সুতরাং সেই ব্যাকগ্রাউন্ড টানলে তো আসলে অনেক কিছু টানা হয়ে যাবে। তো আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, পতিত সরকারের যারা দোসর তারা বিভিন্নভাবে সকল দলে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের কিন্তু এই জায়গা থেকে আমাদের অবস্থান একদমই শক্ত, যে আমরা কোনোভাবেই আওয়ামী লীগ পুনর্বাসন চাই না। তবে আমরা একেবারেই যেটা চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার। জি, আওয়ামী লীগের বিচার। এবং আপনি বলছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে আপনাদের কোনো প্রবলেম নাই, কিন্তু সেই বিচার সংস্কার সবকিছু এই ডিসেম্বর থেকে জুনের এই সময়সীমার মধ্যে শেষ হবে কিনা, এই বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে রয়ে গেছে। এই দুটো দাবি একসাথে আবার মেলে কিনা সেটাও, মানে ওই জায়গাটায় যে আপনারা যা বলেছিলেন সার্জিসের সেই বক্তব্য তা এখন হচ্ছে না, এখন যা বলছেন সামনে তা হবে তার নিশ্চয়তা আছে কিনা। এরপরে আরেকটু আসি রাশেদ খান, আপনার কাছে আবারও সেই নির্বাচনের জায়গাটাতেই যাই। আপনাদের কাছ থেকে এটি ডিসেম্বর 24 ডিসেম্বরের পহেলা ডিসেম্বরে তখন নুরুল হক নূর বলেছেন 2 বছরের আগে নির্বাচন চাই না, এবং মানে এই বক্তব্যটা তার ছিল যে এখন থেকে 2 বছরের আগে নির্বাচন চান না। এখন এসে আমরা শুনছি এই বছরেই নির্বাচনটা হওয়া জরুরি বলে আপনারা বলছেন। কেন এই অবস্থানগত পরিবর্তন? আপা, তার আগে আমি একটু মনিরার কথা নিয়ে একটু বিশ্লেষণ করি। দেখেন, আপনি নিজেই এখানে উপস্থাপক,
পরবর্তীতে দর্শকরা এই টকশো দেখবে। দেখেন, মনিরা শারমিনের একটা উত্তর কিন্তু ক্লিয়ার না। আপনি যতগুলো প্রশ্ন করেছেন সে কৌশল অ্যাভয়েড করেছে বা লেন্দি করেছে বা অন্যদিকে চলে গেছে। এটা মনিরা শারমিন নিজেও বুঝতেছে, সে পলিটিক্স করে, সে হয়তো বুঝতেছে সরাসরি উত্তর দিতে গেলে সমস্যা। কারণ আমি কিন্তু আবার ক্লিয়ার কাট উত্তরগুলো দিচ্ছি, কারণ আমি পলিটিক্স করি। আমি যদি আবার ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে যাই তাহলে মানুষ কিন্তু পরবর্তীতে আমার বক্তব্য গ্রহণ করবে না, শুনবে না। এই বিষয়ে মনিরা শারমিনের উচিত খেয়াল রাখা। নুরুল হক নূরের যে বিষয়টি বলেছে, দেখেন নুরুল হক নূর ওই সময় কিন্তু আমরা আসলে অরাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা কিন্তু ছাত্র সংগঠনের ঘোষণাও দিই নাই। ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা কোটা আন্দোলনের পরে আমরা ডাকসুতে ইলেকশন করেছি। আমরা কিন্তু ওই সময় কোনো ছাত্র সংগঠন না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ফোর্স না, শক্তি না, আমরা একটি সামাজিক আন্দোলন করেছি। তো যাই হোক, পরবর্তীতে আমরা যখন ছাত্র সংগঠন গঠন করলাম, তার পরবর্তীতে আসলে আমাদের আচরণটা কেমন, আমরা যখন রাজনীতি করতে নামলাম তখন কিন্তু সারা দেশে আওয়ামী লীগ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো। দেন আমরা কিন্তু তখন আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনি নিশ্চয়ই আপনি সাংবাদিক হিসেবে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন, সারা বাংলাদেশে যখন বিএনপি জামাত মাঠে নামতে পারে না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই নুরুল হক নূর, রাশেদ খান, এই 10-15টা ছেলে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ওই নিভু নিভু করে আমরা 10-15 জন মায়ের খাইতাম, আবার যাইতাম, মায়ের খাইতাম, আবার যাইতাম। এখন অনেক বড় বড় বিপ্লবী আছে, আমরা কিন্তু তাদেরকে পাশে পাইনি। তো আমরা কিন্তু আমাদের চেষ্টাটা আমরা চালিয়ে গিয়েছি। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জি। তো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টাটা চালিয়ে গিয়ে, এবং এই চেষ্টার মধ্যে কি নুরুল হক নূর কখনো আপনার শেখ হাসিনার সাথে আপোষ করেছে নাকি আমরা আপোষ করেছি? আমরা কিন্তু আপোষ করি নাই। আমরা 24 সালের ইলেকশনে আমাদেরকে এমপি বানানোর জন্য শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনি ডিজিএফআই যে পলিটিক্যাল হেড ছিল মেজর ইব্রাহিম, কিন্তু মেজর জেনারেল ইব্রাহিম ইলেকশনে চলে গেছে, আমি আর নুরুল হক নূর কিন্তু ইলেকশনে যাইনি। অর্থাৎ আমরা যখন সামাজিক একটা প্ল্যাটফর্মে ছিলাম তখনকার চিত্র আর বর্তমানে, মানে তার রাশেদ, এই পরবর্তীতে জায়গাটা একটু দল স্পষ্ট করবেন। সংগঠন করার পরে চিত্র, আর এটা একটু আপনাকে এটা, বিবেচনা করতে হবে। রাশেদ, এইটা একটু জি। স্পষ্ট করবেন যে কে কিভাবে আপনাদেরকে এমপি বানানোর চেষ্টা করেছিল, কে প্রস্তাবটা করেছিল, প্রস্তাবটা কি ছিল? আচ্ছা, আমি আপনাকে বলি, দেখেন শেখ হাসিনা কিন্তু সমস্ত পলিটিক্স ডিজিএফআই এর মাধ্যমে কন্ট্রোল করতো। আমার যেটা অভিজ্ঞতা, আমি আপনাকে বলে দিয়েছি যে ওই সময় ডিজিএফআই যিনি পলিটিক্যাল হেড ছিলেন, তার মাধ্যমে কিন্তু এই প্রচেষ্টাটা করা হয়েছে এবং মেজর ইব্রাহিম সহ অনেককে এমপি বানানো হয়েছে। ঠিক তার মাধ্যমে আমাদেরকেও একইভাবে কে কিন্তু ছিলেন এমপি বানানোর ডিজিএফআই পলিটিক্যাল হেড, প্রচেষ্টা করা নামটা একটু হয়েছিল। বলবেন না? তো আপনি ডিজিএফআই ওই সময় পলিটিক্যাল হেড কে ছিল, আপনি সাংবাদিক হিসেবে আপনি খুব সহজেই, হ্যাঁ, আমি এটা সরাসরি নাম না বলে আপনি এটা খোঁজ নিয়েন, আপনার এতটুকু পরিশ্রম আপনাকে করতে হবে। তো যাই হোক, আমি আমি আমার পরবর্তী প্রশ্নের নির্বাচনে যেটি আপনি করলেন, না, আমি কিন্তু বলে দিয়েছি, আপনি নামটা খুব সহজ, আপনি মানে আমি পরবর্তীতে না হয় বের করলাম, আমার কয়েকজন দর্শকরাও সাংবাদিককে জেনে ফোন যেতে দিলে পারতো উত্তর পেয়ে আপনাদেরকে যাবেন। কে তো যাই হোক, প্রস্তাব করেছিল, আমি কে যেটা প্রস্তাব আপনাকে করেছিল। নির্বাচন নিয়ে বলি, এতটুকু কিউরিস, দর্শকদের এতটুকু এতটুকু দায়িত্ব নামটা বের করা, নাহলে তো আহ, সব বলে দিলে তো খুব সহজ হয়ে গেল। একটু না হয় কঠিন ভাবে তারা নামটা বের করুক, হুম। খুব সহজ। আচ্ছা যাই হোক, আচ্ছা। আমি পরবর্তী নির্বাচন নিয়ে বলি, দেখেন নির্বাচনটা বাংলাদেশে হওয়া দরকার। এখন এই সরকারকে গণ অধিকার পরিষদ একমাত্র দল হিসেবে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল। ওই যে মনিরা শারমিন বললো না, আমরা কিন্তু টাইম ফ্রেম দিচ্ছি না, কিন্তু আমরা বলেছিলাম 2 বছর থাকেন। সরকার যদিও 1.5 বছরের কথা বলছিল, তো থাকেন, আপনি রাষ্ট্র সংস্কার করেন, গণহত্যার বিচার করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই বলেছেন বিবিসি সাক্ষাৎকারে, রাষ্ট্র সংস্কার এখনো শুরুই করেন নাই। আরো স্পষ্ট ভাবে বলতে গেলে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। এখন ইউনূস স্যার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, রাষ্ট্র সংস্কার শুরু করছেন না, মনির শারমিন নিজেই কিন্তু এই টকশোতে বলেছে যে দৃশ্যমান কাজ এখনো শুরু হয়নি। দেন প্রায় বছরের কাছাকাছি, মানে কি 7 মাস কিন্তু অতিবাহিত হয়ে 8 মাস শেষ হচ্ছে, এখনো আপনি রাষ্ট্র সংস্কার করছেন না। আপনি এখনো গণহত্যার বিচারের প্রক্রিয়াটা শুরু করতে পারেননি। আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্তে যেতে পারেননি। দেন আমি আপনাকে আর কত সময় দেব? মানে ওই যে একটা কথা আছে না গ্রামে, যে দুধ দিয়া গরুর আপনার দাঁত দেখলে বোঝা যায় গরুটা আসলে দুধ দিবে কি দিবে না। তো বিষয়টা ইউনূস সরকার, ইউনূস স্যারের জনপ্রিয়তা আছে, কিন্তু তার সরকারের অন্যান্য উপদেষ্টাদের যথেষ্ট অযোগ্যতা, অদক্ষতা আওয়ামী লীগের প্রতি পীড়িত রয়েছে। এবং আমি নিজে সাক্ষী, এতটুকু বলি, এই সরকারের 2 জন উপদেষ্টা মিলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে, আপনি জিজ্ঞেস করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে, সাবের এবং মান্নানকে জামিন করিয়েছে। এবং সেই কোন 2 জন দুইজন উপদেষ্টা উপদেষ্টা? আপনার মানে এই যে 2 জন ছাত্র উপদেষ্টা বা 3 জন ছিল,
না, আমি বললাম না একটু কষ্ট করে জানতে হবে, সব বলে দিলে তো কিউরিওসিটি এত থাকবে কষ্ট না। করায়েন না রাশেদ খান, এত একটু কষ্ট কষ্ট করে করায়েন না। জানতে হবে। যেটা বলছেন দুইজন আপনিও একটু প্রভাবশালী স্পষ্ট করে উপদেষ্টা বলেন। তারা কিন্তু মনির, আচ্ছা আমি আগের বক্তব্যে বলেছি, সেটা হলো আপনার আদিলুর রহমান শুভ্র সাহেব এবং রেজওয়ানা আপা, এই দুইজন মিলে আপনার সাবের এবং মান্নানের জামিন করিয়েছে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, তারা দুইজন, স্বরাষ্ট্র উপদেষ্টাতে জিজ্ঞেস করেন, হুম। তারা দুইজন সাবের এবং মান্নানের জামিন করিয়েছে। এই উপদেষ্টা পরিষদ, যাদের বিষয়ে কিন্তু মানুষের খুব প্রশংসা আছে যে না এই দুইজনের ব্যাপারে কোনো বিতর্ক নাই, কিন্তু আমি নিজে বলছি হ্যাঁ, তারা দুইজন কিন্তু জামিন করানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আরেকজন এমপির জামিন করানোর ক্ষেত্রে আরেকজন এমপি ভূমিকা রেখেছে। আমরা যদি পলিটিক্স করি আপা, আমরা 18 সাল থেকে আমাদের দেখতেছেন রাষ্ট্রের বিভিন্ন আপনার বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন ব্যক্তির সাথে যেমন আমাদের সম্পর্ক আছে, আহ বিরোধী দলের ফেসিবাদ বিরোধী লড়াই যেতে একসাথে করেছি, সব জায়গায় আছে। ছাত্র বলেন, এনসিপি বলেন, সেখানেও আমরা একসাথে অনেকে আন্দোলন সংগ্রাম, সব জায়গা থেকে মোটামুটি কেউ না কেউ, মনে করেন আপনার বান্ধবী খুব ক্লোজ, আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার তথ্য ফাঁস করে, তো ওই তথ্যগুলো আসে। এই জন্যই বলতেছি, যা কিছু হচ্ছে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে এই সরকার ভালো কিছু করতেছে। এই সরকারের উপরে দেখেন, যারা দূর থেকে দেখতেছে তারা মনে করতেছে সরকার ভালো করতেছে, কিন্তু ওই যে বললাম না, টেলিফোন দিয়ে বলেছি আপা স্যার একটু প্লিজ আসেন না আমাদের সাথে একটু প্রতিবাদে শামিল হন, আসেন নাই, তারা হয়ে গেছে উপদেষ্টা। আপনি কল্পনা করতেছেন, এই হচ্ছে এই সরকারের অবস্থা। এই সরকারকে আমি মনে করি এই সরকারের টাইমের ব্যাপারে কেউ কথা বলতো না, যদি এই সরকার রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের যে 1 নম্বর উপাদান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটি করত। যখন আওয়ামী লীগকে আমি জেনে গিয়েছি, দেখেন আমেরিকা, ইউরোপ, অন্যান্য দেশের কিন্তু বা জাতিসংঘ সবাই কিন্তু মোটামুটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক সেই ব্যাপারে তারা কিন্তু একমত পোষণ করে নাই। এই দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গণহত্যা হয়েছে, জাতিসংঘ স্বীকার করছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হোক সেই ব্যাপারে আবার তারা কিন্তু প্রতিবেদন দিয়েছে না। তার মানে ইউনূস স্যার মনে করছে একটি চাপ আছে, এই চাপের কারণে তিনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না। মানে আওয়ামী লীগকে যদি এই বিদেশিদের চাপের কারণে নিষিদ্ধ না করে, তাহলে আমি এই সরকারকে কেন এত সাপোর্ট দিব, কেন 2 বছরের জন্য থাকুক, 5 বছরের জন্য থাকুক, এত গল্প বলে বেড়াবো। আমাকে হাত বেঁধে চোখ বেঁধে, মনিরা শারমিন তো জানে ওই সময় আমার মা কিভাবে রাস্তায় কাজ করতে কান্নাকাটি করেছে, কিভাবে আহাজারি করেছে, কত আপনি নিজেও জানেন সাংবাদিক হিসেবে, ওই সময় তো আপনি ডিবিসি তে ছিলেন। দেখেন আমাকে হাত বেঁধে, আমার চোখ বেঁধে, আমার মুখের ভিতর গামছা ঢুকিয়ে এডিসি সাইবার ক্রাইম ইউনিটের এডিসি ইশতিয়াক, হ্যাঁ, যিনি খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় দিয়েছিল, ওনার বাবার নামটি ভুলে গিয়েছি, বাট এডিসি ইশতিয়াক, আমি সম্প্রতি খবর পেলাম যে তাকে খাগড়াছড়িতে, আপনার পরবর্তীতে খাগড়াছড়িতে তাকে আপনার ট্রান্সফার করা হয়েছে বা বদলি করা হয়েছে। আমাদেরকে এত নির্যাতন করেছে যে দল, সেই দলকে আপনি কিভাবে সাপোর্ট দেন? সেই দল আগামী নির্বাচনে অংশ নিবে, প্রধান উপদেষ্টা এই কথা কিভাবে বলে? এখন দেখেন, যেটি এখন এই মুহূর্তে শুরু হয়েছে, এনসিপিদের যেহেতু এই সরকারের ক্রিমটা ভোগ করতেছে, মানে এই সরকারের সুবিধা ভোগ করতেছে, প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু বিদেশিদের কাছে এনসিপির প্রশংসা অগ্রিম করে এসেছে, শুভকামনা, এটি তো অসত্য না। দ্বিতীয়ত, এই সরকারের মুখপাত্র যাকে বলা হয় প্রেস সচিব, তিনি বলেছেন যে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হবে। এরপরে আমি দেখেছি যে অন্যান্য উপদেষ্টারা মোটামুটি ভালোই আশীর্বাদ জানিয়েছে। এখন গণ অভ্যুত্থান কি শুধুমাত্র এনসিপির আমাদের ভাই বন্ধুরা এককভাবে করেছে? বিএনপির ভূমিকা নাই, জামাতের নাই, সাংবাদিকদের নাই, আইনজীবীদের নাই, প্রাইভেটের নাই, সাত কলেজের নাই, অন্যদের নাই। 3জন উপদেষ্টা আপনার ঢাবি থেকে বানাইতে হবে। আমিও তো ঢাবির, আপনিও ঢাবির, মনিরাও ঢাবির। এই যে আমরা সংকীর্ণতার মধ্যে বসবাস করছি, এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না। রাষ্ট্র সংস্কার একটি জাতীয় ঐক্যের বিষয়। 1 সপ্তাহ টেবিলে বসে সেই রাষ্ট্র সংস্কার করা যেত। আমি আমার আগের বক্তব্যেই বলেছি জি যে রাশেদ আমরা খান, এর কিন্তু পরের সবাই প্রশ্ন মিলে হচ্ছে আমাদের সেই প্রতিবেদন জমা দিয়েছিলাম যে আমরা কি চাই। জি এর পরের প্রশ্নটা করে রাখি যে জি বলেন জাতীয় বলেন। ঐক্য, সেই ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, সেই কাজও কতটা হচ্ছে? জাতীয় ঐক্যের দিকে আপনারা যাচ্ছেন নাকি আসলে বিভাজন আরো বাড়ছে আপনাদের মধ্যে? সেই প্রশ্নটা আমি একটু পরে আসি, কিন্তু মনিরা শারমিন, আপনার কাছ থেকে সেটি, আপনিও বলছিলেন যে 7 মাস পার হয়ে গেল কিন্তু সরকার কি করছে, আপনারা আস্থার কথা বলছেন, আর রাশেদ খান তো স্পষ্ট করে জানিয়ে দিলেন যে শুরুতে যে আস্থার কথা তারা বলেছিলেন এখন আর সেই আস্থার জায়গা তারা রাখতে পারছেন না। তবুও কেন আপনারা এই সরকারকেই সময় দিতে চান? কেন পরের সরকারও, আপনারা তো সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলেই আমরা তখন থেকেই জানছি, তাহলে পরে যে সরকার আসবে, যেমনটি আমরা অনেক অনেক পরিসংখ্যান বলছে বিএনপি হচ্ছে অপেক্ষমান ক্ষমতায় যাবার জন্য, যদি বিএনপি আসে কেন আপনারা সেই আস্থা রাখতে পারছেন না যে এই বিচার কাজটা এগোবে বা সংস্কার প্রক্রিয়াগুলো চলবে? কেন আস্থা রাখতে পারেন না? আচ্ছা, দেখুন, এই আস্থাহীনতার বিষয়টা বিষয়টা তো আসলে একদিনে আসেনি। আমরা যদি বলি যে
এই সরকারকে কেন আমরা বলছি যে এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বা দৃশ্যমান যে বিচারের কথা সেটা অগ্রগতিটা এই সরকারের মাধ্যমে হতে হবে? কারণ আমরা আসলে বিএনপির পক্ষ থেকে যেটা শুনছি বা মানে এই যে যেটা বললেন যে অপেক্ষমান, আসলে আমি যেটা বলি সবসময় যে 5 আগস্টের পরে মানসিকভাবে আসলে বিএনপি ক্ষমতায়, হ্যাঁ, এবং সব জায়গায় সেটার আমরা ছাপ দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে বিএনপির যারা নেতা কর্মী আছেন বিভিন্ন বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই যে আওয়ামী লীগ পুনর্বাসনের ব্যাপারটা, আমি স্পষ্ট করেই বলতে চাই, আওয়ামী লীগ পুনর্বাসন যদি আসলে ভেতরে ভেতরে কোথাও থেকে হয়ে থাকে, সেটা সেটা বিএনপির মধ্যেই হচ্ছে। এই বিভিন্ন এই এই জায়গাটা আমরা তৃণমূল পর্যায় থেকে কিন্তু আমরা দেখছি। যেমন আমি যদি বলি যে রিসেন্টলি আমি আমি এক জায়গা থেকে এরকম শুনলাম যে আহ আওয়ামী লীগের যারা নেতাকর্মী যাদের বিভিন্ন আহ, মামলায় ধরা হয়েছে, তাদের আবার বিএনপির নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মী, তারা আবার হচ্ছে ছাড়াতে যাচ্ছে। সুতরাং এই যে আমি যদি বলি যে এটা গ্রামে বলে, বিষয়টাকে বলে যে লিয়াজুর রাজনীতি, আসলে ওই মানে বিএনপির লোকজন আওয়ামী লীগের সাথে তাদের খুব সুসম্পর্ক। সুতরাং এই এই জায়গা থেকে যখন এরকম একটা, যখন তৃণমূলের রাজনীতিতে আমরা এই ব্যাপারগুলো দেখছি এবং দেখা যাচ্ছে যে মনিরা, এটা তো বিভিন্ন আমাদের একটা জায়গায় রাজনৈতিক সংস্কৃতি বটে মনিরা, যে মানে গ্রামে গঞ্জে সেখানে একটা রাজনৈতিক সৌহার্দ্য বরাবরই ছিল, মানে তৃণমূলে আসলে আওয়ামী লীগ যারা করেছে, আপনারা কি মনে করেন যে সবাই তারা অপরাধী, সবারই বিচার হওয়া উচিত, বা কেউই আসলে রাজনীতি করতে পারবেন না? এটা কি আপনাদের মনে হয়? কেন গ্রামে গঞ্জে যদি একসাথে রাজনীতির মঞ্চে থাকে বা তাদের মধ্যে যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে সমস্যাটা কোথায়? না না না, এই জায়গাতে কোনো সমস্যা নেই। দেখেন আওয়ামী লীগের সকল যারা নেতা কর্মী, বা আমি যদি বলি যে সবাই যে নিপীড়নের সাথে জড়িত ছিল, ব্যাপারটা তো তা না। তবে এখানে মোটা দাগে যদি বলি যে যেই ধরেন জেলা শহরগুলোতে যারা বিভিন্ন সময় আন্দোলনে বিভিন্ন ভাবে করে নিপীড়ন চালিয়েছে, এবং আমরা যেটা, আমি যদি বলি যে রাশেদ ভাই এবং আমার রাজনৈতিক ক্যারিয়ারের কথা যদি বলি, আমরা কিন্তু একসাথে মোটামুটি শুরু করেছিলাম 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন, এবং এরপরে আমরা জানি যে আমরা গত 16-17 বছর আওয়ামী লীগের রেজিমে আমরা তো মোটামুটি 7-8 বছর রাস্তায়। সুতরাং আমরা তো জানি যে আসলে কিভাবে করে রাস্তায় পড়ে পড়ে আমরা মার খেয়েছি। তো আমরা যখন দেখবো যে আসলে এই মানুষগুলোকে আবার পুনর্বাসিত করা হচ্ছে, এই জায়গাতে তো আমাদের শক্ত অবস্থান থাকবেই। এবং আমি যদি তৃণমূলের কথা বলছি যে সেটা একেবারে গ্রামে গঞ্জে, এবং গ্রামে গঞ্জেও যেটা হয়েছে সেটা কিন্তু মানে এরকম হয়েছে যে ভিন্ন মত হলে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হামলা, এবং এই আওয়ামী লীগের যারা দোসর তারাই কিন্তু আসলে এই মানুষগুলোকে চিনিয়ে দিয়েছে। আমি যদি বলি 71-এর সময় যেরকম আল বদর আল শামস বাহিনী যেরকম আসলে মানুষজনকে চিনিয়ে দিয়েছে, কারা মুক্তিযোদ্ধা, এইরকম একটা সংস্কৃতি কিন্তু আছে তৃণমূলে। তো সেই জায়গা থেকে তারাও কিন্তু সমান দোষী। তো এই জায়গাতে যখন আসলে আওয়ামী লীগকে ধরা হচ্ছে, এমন একজন আমাকে রিসেন্টলি একজন এসপি আমাকে বলছে যে আপা কি বলবো, দেখেন আওয়ামী লীগের এই যে আপনারা আপনারা বলেন যে আমরা ধরি না কেন, আমরা তো ঠিকই ধরি, আমরা আসামি ধরি, ধরার পরে দেখা যায় যে বিএনপির ছাত্র দলের লোকজন এসে আমাদের চাপ দিয়ে হচ্ছে আসামি নিয়ে যায়। তো এই জিনিসগুলো তো আমরা দেখছি। সুতরাং আমরা আবার কিভাবে আপনাদের করে বিরুদ্ধেও আসলে তো এই রাশেদ খান আস্থাটা যেটা রাখবো? স্পষ্ট করলেন যে সার্জিস আলমের যে কথা তিনি বললেন যে তিনি আওয়ামী লীগকে নিয়ে ওখানে সেখানে রাজনৈতিক নানা কর্মসূচি করছেন। আপনারাও তো করছেন তাহলে। না দেখেন, এটা তো আসলে রাশেদ ভাই নিজেও নিজে রাজনীতি করেন, আমরা রাজনীতি করি, পলিটিক্যাল রেটরিক বলে তো একটা কথা আছে। আপা, আমি এখন আমি কিন্তু আওয়ামী আমার লীগ নিজের কথা বলি না, আহ আমি কিন্তু বলেছি যে জাওয়াদ নির্ঝর একজন প্রখ্যাত সাংবাদিক, তিনি ছবি সহ তথ্য প্রমাণ সহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন। আর আব্দুল হান্নান মাসুদের কথা যেটি বলেছি, এটি কিন্তু ওই এলাকার সবাই জানে, সারা বাংলাদেশের সবাই জানে, মনিরা সাহেব নিজেও জানে। তো এটি না না না, কিন্তু এখানে অত্যন্ত হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত। না এবং অনাকাঙ্ক্ষিত আমার কিন্তু নিজের জেলায় আমার নিজের জেলায় আপা, আমি নিজের জেলায় দেখছি এনসিপি যারা তারা ডামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের মাধ্যমে বিভিন্ন অর্থ যোগানো আসতেছে আপা। আসলে কি বলবো, আমরা তো একসাথে রাজনীতি করেছি। আমি চাইলেও তো ডামি এমপিদের সহযোগিতা, আমার পরিচিতি নাই, অবস্থান নাই, আমি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিতে পারতাম না। কিন্তু কেন করি না? কারণ আমার নৈতিকতার সাথে যায় না যে আওয়ামী লীগ আমাকে হাত বেঁধে চোখ বেঁধে পিটিয়েছে, আমি তার মানে ভাগ বাটোয়ারা নিব, তার আশ্রয় প্রশ্রয় দিব। এটা কি হইতে পারে? হইতে পারে না, কিন্তু এটা হচ্ছে। এটা না হচ্ছে আপা, হিস্ট্রি তো অনেক ভিতরে লুকিয়ে আছে, সব হিস্ট্রি তো বলতে পারি না। হ্যাঁ, এখন না যারা এগুলো করছে তাদের সম্পর্কে তো আমি মনে করি আমাদের যারা ছাত্র উপদেষ্টারা আছে তারাও জানে। তারা আপনার 9 দফাকে 8 দফা বানিয়েছিল, সবাই জানে। তো এখন এইগুলো তো মানে সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধর কথা ঢাকায় আপনি বলতেছেন, আর এলাকায় গিয়ে আওয়ামী লীগকে নিয়ে প্রটেকশন দিতেছেন, তাদের মিছিল মিটিং করতেছেন। এগুলো আসলে বিএনপি না করতেছে, না আপনি বিএনপি কে তো বলতেছেন যে বিএনপি কে পুরাতন রাজনৈতিক দল বা অন্যরা করতেছে, কিন্তু আপনার সাথে তো এটা যাইতেছে না। আর আপনি অভ্যুত্থানের নায়ক, আপনাকে না সবাই না, মনে করে দেখেন যে রাশেদ আওয়ামী ভাই, লীগের আমি বিরুদ্ধে একটু যদি কোনো বলি দল রাশেদ ভাই, জি জি, থাকে, আমি একটু তাহলে বলি এনসিপি রাশেদ সবার ভাই। আগে থাকবে, কিন্তু এনসিপি তো আশ্রয় প্রশ্রয় সবার আগে দিবে।
এটা তো ঠিক না না। রাশেদ ভাই, এখানে এখানে যদি আপনি যদি একজন এই যে এক আপনি, আমি জানি না আপনি কোথা থেকে এই ইনফরমেশন পেয়েছেন এবং এইটার একদম এভিডেন্ট কোথা থেকে পেয়েছেন, আমি সেটা বলতে পারছি না। কিন্তু এই যে হান্নান মাসুদের কথা বললেন, তারপর সার্জিসের কথা বললেন, দেখেন এইখানে আমি তো বলেছি, প্রথমবারই বলেছি যে আওয়ামী লীগ একটি পতিত দল এবং এর সাথে সহযোগী যারা ছিল এবং দোসররা, তারা কিন্তু বিভিন্নভাবে পুনর্বাসিত হতে চেয়েছে। দেখেন স্বাভাবিকভাবে এইটা তো আসলে আমরা তো ফেরেশতা না। যেমন আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে যখন বাংলাদেশের প্রায় 450 কমিটি দিয়েছি, আমি জাতীয় নাগরিক কমিটি থাকাকালে সেখানে দপ্তর সম্পাদক ছিলাম। সুতরাং আমি যখন আসলে এই দাপ্তরিক কাজগুলো করতাম, এবং এখানে কিন্তু প্রচুর আমরা এরকম কমিটি দেওয়ার পরে কিন্তু প্রচুর এরকম আওয়ামী লীগ ঢুকে পড়ার কারণে আমরা কিন্তু তাদের কিন্তু আসলে আমাদের বহিষ্কার করতে হয়েছে বা আসলে অব্যাহতি দিতে হয়েছে। সুতরাং এইটা আসলে আনকনসিয়াসলি অনাকাঙ্ক্ষিত যেই কথাগুলো আসলে রাশেদ ভাই অলরেডি ইউজ করেছে, আমি সেটাই বলবো। কারণ আসলে সজ্ঞানে এবং সচেতন ভাবে আমরা এনসিপি কখনো আওয়ামী লীগ পুনর্বাসন করবে, এবং এইটা আসলে যেটা কাঙ্ক্ষিতও না এবং এটা আসলে তাহলে আমাদের বলেন তো অভিপ্রায় না। মনিরা, বিএনপি কেন করবে? বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো আপনারা বলছেন সজ্ঞানে সচেতনভাবে, বিএনপি কেন করবে? আপনারা তো মার খাচ্ছেন এই 7 বছর ধরে, বিএনপি তো আরো অনেক আগে থেকে মার খাচ্ছে, তাহলে তারা কেন করবে? দেখেন আপা, এইখানে আমি ব্যাপারটা যেভাবে দেখি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিএনপি একটি খুব অনেক দিন ধরে তারা আসলে, আমি যদি বলি গত 17 বছর ধরে তারা একটা স্ট্রাগলিং পার্টি, এবং তাদের নেতা কর্মীরা বিভিন্ন সময় হামলা মামলার মধ্যে দিয়ে গেছে, গুমের শিকার হয়েছে, আয়না করে কাটাতে হয়েছে। এই স্ট্রাগলটাকে আমরা আমরা সম্মান করি, কিন্তু আসলে আমার মনে হয় যে তাদের যারা আসলে আরো ঊর্ধ্বতন মানে হাই প্রোফাইল নেতারা, তারা কি আসলে তাদের নেতাকর্মীর প্রতি জাস্টিস করেছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। এবং আসলে যারা, আমি আমি যদি বলি, আমাদের নাহিদ ইসলাম কিছুদিন আগে একটা কথা বলেছে যে আসলে এই স্বাধীনতা, মানে বিএনপি তো আসলে দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটাকে বলছি সেটাও মানতে চান না। কারণ হচ্ছে তাদের কাছে আসলে লুটপাটের স্বাধীনতাই স্বাধীনতা, এবং এই দ্বিতীয় স্বাধীনতা কেন তাদের কাছে স্বাধীনতা না, কারণ তারা আসলে এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যান নাই, যে স্ট্রাগলের মধ্যে দিয়ে রাশেদ খান গেছে, যে স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা গেছি। তো এবং এবং বিএনপির তৃণমূলের নেতাকর্মীও কিন্তু গেছে, কারণ তারা বাড়িতে থাকতে পারেনি। আমি আজকে শুনলাম একজন একজন বিএনপির একজন কর্মী থানা পর্যায়ে, তার কথা শুনলাম যে সে তার প্রেগনেন্ট ওয়াইফ রেখে কিন্তু সে তার পালিয়ে থাকতে হয়েছে 5 বছর, সে 5 বছর পরে এসে সন্তানের মুখ দেখেছে। এই স্ট্রাগল গুলোকে আমরা সম্মান করি, কিন্তু আসলে এটা বিএনপির মধ্যেই যদি, এরকম হাইকমান্ডের মধ্যেও যদি আসলে এই ধরনের একটা লিয়াজও হয়, সেই জায়গা থেকে নিশ্চয়ই এরকম কিছু আছে, না হলে আসলে কেন এই এই ব্যাপারগুলো হবে? এটা তো আসলে এই লিয়াজু রাজনীতি আওয়ামী লীগকে ছাড়িয়ে আনা জি, এবং মানে এই তাহলে আওয়ামী একই লীগ রকম এবং অভিযোগ বিএনপির ধরেন ভিতরে যাওয়া, আপনাদের বিরুদ্ধেও এটা আছে, বিএনপি বড় দল, বিএনপির বিরুদ্ধে হয়তো একটু বেশি আছে। মানে আমি আসলে এই জায়গাটায় স্টাক হয়ে থাকি যে আপনারা এই সরকারের উপর আস্থা রাখছেন, বিএনপি বা তারপরে যে সরকার আসবে, বা যদি রাশেদ খানের সরকার আসে বা আর যারা সরকারে আসতে পারে, তারা যদি সরকার, তাদের উপর কেন সেই আস্থাটা রাখছেন না? এই সরকার কি করে দেখালো যার কারণে আপনারা আস্থা রাখছেন? খুব স্পষ্ট হতে পারলাম না। যাই হোক, একটু আগাই আলোচনাটা। ঈদের পরে সবসময় রাজনীতিতে একটা বড় আলোচ্য বিষয়, যে ঈদের পরে রাজনীতিতে এই হবে সেই হবে, আন্দোলন হবে, নানান কিছু। আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই, ঈদের পরে আপনাদের রাজনীতিতে আসলে নতুন কিছু আসবে কিনা? রাশেদ খান। আপনার ধন্যবাদ। দেখেন, আমি তো আসলে জাতীয় পর্যায়ে পলিটিক্স করি, আবার প্রতিনিয়ত যেহেতু ইলেকশন তো আগামীতে করতে হবে, যে কারণে আমার শহর ঝিনাইদহ, সেখানেও আসি। আসলে ফেসবুকের যে রাজনীতি আর তৃণমূলের রাজনীতি আকাশ পাতাল পার্থক্য। এক, দ্বিতীয়ত ঈদের পরের রাজনীতি, ঈদের আগের রাজনীতি, এটা আসলে তৃণমূলে এটা কোনো ব্যাপার নেই, এটা জাতীয় পর্যায়ে অনেকে অনেক কথা বলে। হুম। এখন যারা আসলে প্রকৃত রাজনীতি করে, তাদের জন্য ঈদের আগেও যেমন, ঈদের পরেও তেমন, সবসময় একই রকম। এখন আরেকটি বিষয় বলি, সেটি হলো যে বিএনপির বিষয়ে যেটি বললেন, দেখেন, আওয়ামী লীগের যারা পতন চাইতো, তার ভিতরে যদি আপনি ক্যাটাগরি করেন, সেই ক্যাটাগরিতে আপনি 1 নম্বরে কার নামটা দিবেন? আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, যারা পতন চাইতো, আপনার কাছে কি মনে হয়? মানে আওয়ামী লীগ যারা চাইতো, মানে বুঝি নাই, প্রশ্ন বুঝি নাই। আওয়ামী লীগের পতন যারা চাইতো, তাদের আচ্ছা, ভিতরে মানে আমরা তো দল রাস্তা হিসেবে, সবসময় সংগঠন বিএনপি হিসেবে কেই এক দেখেছি। নম্বরে আসলে, আচ্ছা, বিএনপি কে দেখেছেন। এখন দেখেন, বিএনপি কেন সবার আগে আওয়ামী লীগের পতন চাই বা চাইতো? কারণ হলো, আওয়ামী লীগের পতন হলে বিএনপি ক্ষমতায় যাবে, হুম। স্বাভাবিকভাবে এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, সব থেকে তো নির্যাতন নিপীড়নের শিকার তো বিএনপি হচ্ছিল। বিএনপির অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, এরপরে জামাত ইসলাম। তারপরে আপনার যদি আমাদের যে স্ট্রাগল আপনি দেখেন 7-8 বছর, সেখানে কিন্তু আমরা আমাদের উপর তারা একের পর এক নুরুল হক নূরের উপর, আমাদের উপর বিভিন্ন জায়গায় হামলা করেছে। তো এরপরে তো আমাদের ছাত্র বন্ধুদের আমরা দেখলাম যে অভ্যুত্থানের, যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু
পরবর্তীতে আবার গণ অভ্যুত্থান হয়েছে। দেখেন এই যে বিএনপির যে ত্যাগ, জামাতের ত্যাগ, আমাদের ত্যাগ, দীর্ঘ দিন ধরে সংগ্রাম, এই সংগ্রামে যদি আমাদের বন্ধুরা, ছাত্র বন্ধুরা, সাধারণ মানুষ আগে থেকে যুক্ত হতো, 15 বছর কি আওয়ামী লীগ রাজত্ব করতে পারতো? পারতো না। সেই 13-14 সালেই কিন্তু পতনটা হয়ে যেত। এখন হলো না কেন? আর আওয়ামী লীগ পুলিশকে বলেন, অন্যান্য বাহিনীকে বলেন, এমন ভাবে এই ছাত্রলীগ 13-14 দিয়ে সালে আসলে ছাত্র বন্ধুদের লাঠিয়াল বয়সই বাহিনী কত ছিল? বানিয়েছিল, যথেষ্ট স্ট্রাগল করার মতন বয়স ছিল। তো আমি আমার বয়সে তো সেই কম বয়সেই তো সংগ্রাম করেছি। তো যাই হোক, ওই যে মনিরা তো নিজেই বললো যে আমরা একসাথে আমাদের উত্থান, তার মানে আপনি বুঝতেই পারছেন। তো একসাথে যদি আমরা ওই আমাদের পথ চলাটা বা সংগ্রামটা স্বাভাবিক একই রকম হতো, তাহলে অনেক কিছু সম্ভব ছিল। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, দেখেন মানে এখন মনিরা শারমিনরা রাজনীতি করতেছে। তাদের ওই গণ অভ্যুত্থানের আগে যেমন বিএনপি নামেন, জামাত নামেন, গণ অধিকার পরিষদ নামেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটাইতে হবে, এখন আর এগুলোর ধার তারা ধারে না। কারণ কি? কারণ তারা একটা দল গঠন করেছে, এবং একটা দল গঠনের প্রধান কারণটা হলো তাকে ক্ষমতায় যেতে হবে। কারণ ক্ষমতায় যেতে হলে নিজেকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে হবে, এবং নিজের যে ক্রেডিবিলিটি, নিজের কৃতিত্ব, সেগুলো জাহির করতে হবে। বাকিদেরকে কিভাবে ডিলেজিটিমেট করা যায় সেটা কিন্তু তারা করবে। তার মানে এখন তারা পলিটিক্স এর ভিতর নেমে গেছে। ঠিক একইভাবে ছাত্রদের বলেন, যারা দল করেছে, বিএনপি আগে যেভাবে ট্রিট করতো, বিএনপি করবে না। আমরা আগে যেভাবে করতাম এখন করবো না, কারণ এটা পলিটিক্স। আর পলিটিক্স হলো যুদ্ধের মতন। এই যুদ্ধের ময়দানে যে হার জিতের একটা ব্যাপার থাকে, তো সেই ব্যাপারটা আসলে মূল বিষয়, যে কারণে মনিরা শারমিন আসলে অনেক কথা তার মনের ভিতরে না চাইলেও তিনি বলতেছেন, কারণ পলিটিক্স করেন। ঠিক একই কথা অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু, এটি খুব স্বাভাবিক। তবে আমি যেটি বলবো যে আপা, এই মুহূর্তে যদি আপনি দেশটাকে বাঁচাইতে চান, জনগণকে বাঁচাইতে চান, তাহলে কিন্তু আপনাকে জাতীয় ঐক্য সংহতির কোনো বিকল্প নাই। এবং সেই জাতীয় ঐক্য সংহতি ধরে রাখার দায়িত্ব কার? 1 নম্বর সরকারের, 2 নম্বর আমাদের ছাত্র বন্ধুদের ছিল, কারণ তাদের উপর কিন্তু মানুষের দেবতা সুলভ একটি শ্রদ্ধা আমরা দেখেছি। হ্যাঁ, হুম। এই যে দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতার কথা বলা হচ্ছে, বিএনপির অনেক সিনিয়র নেতারা কিন্তু দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে। এখন এখন এই মুহূর্তে তারা কিন্তু গণ অভ্যুত্থান বলছে, ছাত্ররা বলছে, আমরাও বলছি। দেখেন, আমরা কিন্তু 90-এ যখন গণ অভ্যুত্থান করেছি, সেটাও কিন্তু অনেক বড় বিষয় ওই সময়কার প্রেক্ষাপটে ছিল। সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন ওই সময়কার প্রেক্ষাপটে বড় একটি বিষয় ছিল। গণজাগরণ মঞ্চের কথা জানেন, তারাও কিন্তু দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে, এটিও কিন্তু সত্য। আপনি নিজে সাংবাদিক ছিলেন, আপনি দেখেছেন। এরপরে আপনার আমার আপনার এরকম যতগুলো আন্দোলন হচ্ছে, যে আন্দোলনটা আসুক না কেন, সবাই ওইটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। ওই যে আমি বললাম না, পলিটিক্স। দেখেন, 71-এ কিন্তু আমাদের দেশটা প্রথম স্বাধীন হয়েছে, তাই না? এবং আমরা কিন্তু একটা ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ডের মধ্যে দরকার ছিল গণতন্ত্র, ন্যায় বিচার, এরপরে সামাজিক মর্যাদা, সাম্য, এই উপাদানগুলো দরকার ছিল। কিন্তু এই উপাদানগুলো আমরা কোনো একটা আন্দোলনের মাধ্যমে আসলে আমরা পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারি নাই। আমি কিন্তু বলেছি পুরোপুরি, কিছু কিছু হয়েছে। যেমন কখনো গণতন্ত্র এসেছে, কখনো চলে গেছে। তার মানে কি? তার মানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা 24-এ আবার সর্বশেষ লড়াইটা করেছি। তার মানে এইটা এরকম না যেটা যুদ্ধ, এটা হয়েছে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, যেটা গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করতে কারোর কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো যে আপনি গণ অভ্যুত্থানের পরে, ঠিক আছে, আপনি অতীতের সংবিধান যেটা চীনে হয়েছে, আপনি অতীতের সংবিধানটা আপনি বাদ দিতে পারতেন। দেখেন, আজ থেকে 8 মাস আগে আপনি যেটি পারতেন, এখন তো আপনি পারবেন না। এখন নানান মহল রাজনৈতিক কারণে, নানান তার ক্রেডিবিলিটি, তার রাজনৈতিক অস্তিত্ব, নানান বক্তব্য এখন কিন্তু দিবে। 7 মাস আগে বা 8 মাস আগে যদি বলতো এই ছাত্র বন্ধুরা বা সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস, সংবিধান স্থগিত করা হলো, সংবিধান বিলুপ্ত করা হতো, বিএনপি কিছু বলতে পারতো? আমি বলতে পারতাম, আপনি বলতে পারতেন? কিন্তু ওই যে এখন তো প্রাসঙ্গিক না। নাহিদ ইসলাম নিজেই তো এই সংবিধানের বৈধতা দিয়েছেন, আসিফ মাহমুদ দিয়েছেন, মাহফুজ আলম দিয়েছেন। যদি ওই সংবিধান আপনি বাতিল করেন, তাহলে কিন্তু এই সরকারকে বাতিল করতে হবে, নতুন ভাবে কিন্তু সরকার গঠন করতে হবে। সেটা কি সম্ভব? সেই বাস্তবতা আছে। আবার অনেক কথা কিন্তু দেখেন, আমি আজ থেকে 7 বছর আগে যেভাবে কথা বলতাম, আমি কিন্তু এখন সেভাবে কথা বলি না আপা। 7 বছর আগের এক্সপিরিয়েন্স, এখনকার এক্সপিরিয়েন্সটা আমার এক না, আপনি নিজেও বুঝতে পারছেন। আমি সেটাই বলতেছি, আমাদের ছাত্রদের আসলে রাজনৈতিক অভিজ্ঞতা আরো দরকার। আরো যখন 2 বছর পরে তারা দেখবেন এখন যেটা বলতেছে না, তারা ওই সময় বলবে না। দেখেন, তাদের অধিকাংশরাই, আপনার কেউ বলছে গণপরিষদ ইলেকশন, কেউ বলছে যে গণপরিষদ জাতীয় নির্বাচন একসাথে। দেখেন, তারা ইলেকশনটা চায় না, আবার তারা প্রত্যেকটা জায়গায় গণসংযোগ শুরু করে দিয়েছে, প্রত্যেকটা জায়গায় তারা বলছে ব্যালট বিপ্লব হবে। এখন এগুলো কি? এগুলো দ্বিচারিতা না? ইলেকশনটা সবার জন্য, দেশটাকে যদি বাঁচাইতে চান ইলেকশন দরকার। এখন কথা হলো ইলেকশনটা কখন দরকার, সেটি নিয়ে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আলোচনা করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কিন্তু সর্বোচ্চ জুন পর্যন্ত বলেছেন। আজকে সার্জিস আলম কি করলেন? তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকা দরকার।
এবং সেই 5 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার না, একটা নির্বাচিত সরকারের স্টেটম্যান হিসেবে এইটা কি মনিরা শারমিনরা বুঝতেছে? এটা কত বড় একটা ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আজকে এই কথা আমি যখন বলবো না, অনেকে হা হা করবে। ওই যে 1/11-তে ফখরুদ্দিন মইনুদ্দিনের বিরুদ্ধে যখন কি প্রতিবাদ করেছে না, সবাই হা হা দিয়েছে, গালিগালাজ করেছে। একটা সময় যারা প্রতিবাদ করেছিল তাদেরকে হিরো বানিয়েছে, যারা 1/11-র ওই সেনা সমর্থিত ফখরুদ্দিন মইনুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন করেছে। ঠিক দেখেন, এই যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি, যে এই সরকার আসলে যে ম্যান্ডেট নিয়ে এসেছিল, কিন্তু এই সরকারের বিভিন্ন ব্যক্তির মধ্যে যে ধরনের দ্বিচারিতা, মূল সমস্যা আসলে এই জায়গায়। এই দ্বিচারিতা গুলো আমরা যারা খুঁটিয়ে খুঁটিয়ে বের করতেছি, তাদেরকে মীর জাফর বানানো হচ্ছে। সার্জিস আলম বলেছেন যে একটি মানে স্টেটম্যান, একটি দলের প্রতিনিধি হিসেবে স্টেটম্যান হবেন, প্রধানমন্ত্রী হবেন। তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্জিসের কথা শুনতে হলে কি করতে হবে? উপদেষ্টা পদ ছাড়তে হবে, একটি দলের দায়িত্ব গ্রহণ করতে হবে, নির্বাচন করবেন, এরপরে সেই দলের প্রধানমন্ত্রী হবেন। এখন সেই দলটা কোনটা? সেই দলটা কি বিএনপি, এনসিপি, না গণ অধিকার পরিষদ, না নতুন কোন নাগরিক শক্তি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সালে করেছিলেন? এই যে বিতর্কের মধ্যে তাকে ফেলিয়ে দিচ্ছে, বিএনপি ফেলিয়েছে, আপনি ফেলিয়েছেন, আমি ফেলিয়েছি, আমাদের এই যে বন্ধুরাই ফেলাচ্ছে, তারা বুঝতেছে না। প্রথমত তারা কি করলো? সেনাবাহিনীর বিরুদ্ধে একটা বিশাল পোস্ট দিল, প্রথমত তারা হিরো হলো। সার্জিস একটা পোস্ট দিয়ে কি করলো? জিরো বানিয়ে দিল। হান্নান মাসুদ পোস্ট দিয়ে আরো জিরো বানিয়ে, ডাবল জিরো বানিয়ে দিল। করেছে না? তো এই যে অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে না, ওই যে আমি আগেই বলেছি যে 7 বছর আগে আমার ওই কথাগুলো এখন শুনলে লজ্জা লাগে, কি বলেছি, কি মানে বুঝতাম না, এই ধরনের মনে হয়। মানুষের বয়স অভিজ্ঞতা যত বাড়ে, তার কিন্তু কথা বলার ধরন, তার আচরণ কিন্তু চেঞ্জ হয়। আমাদের আল্লাহ নবীও কিন্তু 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। বয়স একটা ফ্যাক্ট, অভিজ্ঞতা একটা ফ্যাক্ট, কিন্তু বুঝতে হবে। জি সেই জায়গায় আমি বলবো তারা আসলে তাদের, আমি শেষ করে দিচ্ছি আপা, তাদের আসলে অভিজ্ঞতা দরকার। আমার মনে হয় তাদের সিনিয়র মানুষজন যারা পলিটিক্স করেছে তাদের কাছ থেকে যদি পরামর্শ নিয়ে কাজ করে, তাহলে ভালো হবে। জি একটি দল, আমাদের মতন দল, দেখেন আমাদের কোনো সরকারের সাথে কোনো সংযোগ ছিল না, সুবিধা ছিল না, সরকারের ক্রিম ভোগ করি নাই। তারপরে আমাদের দলের ঘোষণার সময় কিন্তু আমরা ঘোষণাপত্র পাঠ করেছি। নতুন বন্ধুদের দলের ঘোষণাপত্র আমরা জানি না, তারা কি চায়, তাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা কেউ জানি না, তাদের গঠনতন্ত্র আমরা কেউ পাইনি। এই যে উদ্দেশ্যহীন ভাবে এক এক সময় এক এক ধরনের বক্তব্য দেওয়া, যে সংবিধান মেনে আপনি শপথ নিলেন, এখন বলছেন গণপরিষদ জি নির্বাচন, 7 স্পষ্ট মাস আগে বলেন নাই কেন? অভিজ্ঞতার কথা এই বলছেন রাশেদ সংবিধানকে খান। ছুঁড়ে ফেলেন নাই কেন? রাশেদ খান, অনেক ধন্যবাদ। আপনি জি, অনেকগুলো বিষয়ে থ্যাংক ইউ। মানে অঙ্গুলি নিদর্শন করেছেন। আমি মনিরা শারমিন আপনার কাছ থেকে একটু মানে অভিজ্ঞতার জায়গাটা, এই জায়গাটা কি আপনারা স্বীকার করেন যে এখানে আসলে আপনাদের আরো অভিজ্ঞতা লব্ধ হয়ে রাজনীতিতে আপনাদের আরো অভিজ্ঞতা দরকার? আমার মূল প্রশ্নটা হচ্ছে এইটা। আর একটা প্রশ্ন আসলে মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সাজিস আলমেরই সেই বক্তব্য যে এখন নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করলে 6 মাসের মধ্যে, মানে বাস্তবায়ন করলে আপনাদের 95% জামানত হারাবেন। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কোনটা, নতুন বন্দোবস্ত নাকি জামানত? আচ্ছা, আমি অভিজ্ঞতার কথা বলি আগে। প্রথমত সেটা হচ্ছে আম, দেখেন, অভিজ্ঞতা আমাদের আমরা যেভাবে করে দেখি যে সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক পথ চলা। আমি যদি বলি যে অভিজ্ঞতার দিক থেকে যে খুব আমরা পিছিয়ে আছি, ব্যাপারটা তা না। কারণ এখন যদি আপনি বলেন যে এনসিপির যারা আছেন তারা হলো গত 7-8 বছর ধরে এই আওয়ামী রেজিমের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিবাদ করে আসা, বিভিন্নভাবে আন্দোলন করে আসা, বিভিন্ন অ্যাক্টিভিজম করে আসা মানুষ। হ্যাঁ। তো সুতরাং সেই জায়গা থেকে আমি যদি বলি নাহিদ ইসলামের কথা, সেও কিন্তু 2018 সালে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে যত ধরনের মুভমেন্ট হয়েছে, এবং আহ সে মোটামুটি রাজনীতির মধ্যেই ছিলেন আর কি। মোটামুটি রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, কি আবার অনেকে ক্ষমতা, ছাত্রলীগের এই রাজনীতিতেও এইসবের ছিলেন। মধ্যে হ্যাঁ, ছাত্রলীগের রাজনীতিতেও ছিলেন। এবং আলটিমেটলি আমি যদি বলি যে বেশিরভাগ, আপনি যদি বলেন আমাদের যে এনসিপির 217 জনের মধ্যে বেশিরভাগই দেখা গেছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সবসময় ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে পথ চলা, যে এই শুধুমাত্র এই 36 দিনের এই কোটা সংস্কার আন্দোলন এবং এরপরে সে যেটাকে আমরা বলছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ব্যানারে, ব্যাপারটা শুধুমাত্র সেরকম ভাবে দেখলে হবে না। তো সেই জায়গা থেকে অভিজ্ঞতা আমাদের এরকম। কিন্তু আমরা তারপরেও একটা বিষয় কনসিডার করি, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে রাজনীতি আমাদের যে রাজনীতিতে আমরা আছি সেখানে আমাদের সাহস আছে, আমাদের উদ্দীপনা আছে, কিন্তু আমরা এটা আসলেই আমরা এটা ফিল করি যে আমরা চাই যে আমাদের সাথে অভিজ্ঞতাও যুক্ত হোক। সেই জায়গা থেকে আমাদের নিজেদের মধ্যেই যে যখন আসলে কথাবার্তা হয়েছে, আমাদের কিন্তু একটা উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টা মন্ডলী এরকম আমাদের সাথে হয়তো যুক্ত হবে খুব খুব শীঘ্রই। তো আমরা সেই জায়গা থেকেই আসলে ইয়ে করছি, যেহেতু আমরা এখন দল হিসেবে আত্মপ্রকাশ করেছি, আমাদের জি স্বাভাবিকভাবেই এই তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণেই আমরা এই দলটাকে এগিয়ে এগোবেন নিয়ে বলে যেতে চাই। আপনারা মনে করছেন। আর আহ, পরের প্রশ্ন, নতুন বন্দোবস্ত নাকি জামানত বা নির্বাচন, কোনটি আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, প্রায়োরিটি কোনটা? দেখেন, জি,
নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তো আমরা প্রথম থেকেই বলছি। দেখেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমেই আসলে বাংলাদেশের রাজনীতির স্ফিয়ারে একটা পরিবর্তন আমরা আনতে যাচ্ছি। দেখেন, যেরকম জামানতের কথা যেরকম সাজিদ আলম বলেছে, আসলে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আসলে যেভাবে করে অলরেডি গড়ে তোলা আছে, এবং বিভিন্ন বড় দলগুলো যেভাবে করে আসলে তৃণমূলের রাজনীতি পর্যন্ত তারা আসলে যেভাবে করে প্রভাব বিস্তার করেছে, সেখানে আসলে একটা জামানত এবং বা আমি যদি বলি ভোটের রাজনীতি, আসন ভিত্তিক রাজনীতিতে প্রচুর টাকা পয়সা এবং নানান ধরনের এখানে হিসেব নিকেশ আছে। সেখানে স্বাভাবিকভাবেই নতুন দল হিসেবে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে। এবং আমি যদি বলি যে আমাদের আপনি আরেকটা প্রশ্ন করেছেন, এটার সাথে আমি উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের ঈদের পরের আসলে কি ধরনের কাজ, যেমন আমাদের কিন্তু একই সাথে নিবন্ধনের কাজ চলছে। আমি যদি বলি যে আমাদের আমাদের কিন্তু যেহেতু টাকা পয়সার ব্যাপার আসলো, আমরা আমরা চাই যে আমাদের একটা ফাইন্যান্সিয়াল পলিসি হচ্ছে, এবং সেটা প্রায় কাজ শেষের দিকে। আমরা চাই যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই আসলে তাদের এই এই টাকা পয়সার ব্যাপার, তার টাকা পয়সার সোর্সটা কোথা থেকে আসছে, সেটা কিন্তু কখনো তারা ক্লিয়ার করেনি। তো আমরা আমাদের যেটা পরিকল্পনা, আমরা অলরেডি এই কাজটা শুরু করেছি। এবং আপনাদের খুবই দ্রুত ঈদের পরেই হয়তো এই সুসংবাদটা আমরা দিতে পারবো যে আমরা আসলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমাদের এই দলীয় কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি। অলরেডি আমাদের ব্যাংকে হিসাব খোলা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এই বিষয়টাতে আমরা আসলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আপনি বলেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা এটা আসলে দাবি করি যে নতুন রাজনৈতিক দলগুলো আছে যারা আছে, এবং আমি যদি বলি রাশেদ ভাইদের দল, গণ অধিকার পরিষদ, তাদেরও আমি আমি বলি যে আমাদের এই আসলে ফাইনান্সিয়াল জায়গাতে আমাদের ক্লিয়ার থাকার এই প্রচেষ্টাটা, এটা খুব প্রচেষ্টাটা থাকা গুরুত্বপূর্ণ। উচিত। আপনারা এবং সামনে থাকবেন, কিন্তু গেল দিনে কি জি, করলেন, কিভাবে ইফতার হলো, কিভাবে আপনারা এই মানে এই বিল্ডিং ভাড়া নিলেন, কিভাবে এত আয়োজন করছেন, সেই ব্যাখ্যাটা অবশ্য আমরা পাইনি। হয়তো সামনের দিনে স্পষ্টতা দেবেন, সেটি একটা ভালো ব্যাপার, সেটির জন্য সাধুবাদ। কিন্তু মানে আপনাদের কাছে প্রায়োরিটি কোনটা এটি বুঝলাম না। সার্জিস আলম যেটি বললেন, নতুন বন্দোবস্ত করলে জামানত হারাবে। এখন আপনারা কি জামানতের পিছে ছুটছেন নাকি নতুন বন্দোবস্তের পিছে ছুটছেন? দেখুন, আমরা জামানতের পিছনে আসলে ছুটছি না, কারণ স্বাভাবিকভাবে আপনি একজন ব্যক্তির কথা বললেন। আপনি দেখেন, আপনি কিন্তু আরেকজন ব্যক্তির কথা বললেন না, যিনিও কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, তাসনিম জারা আপু। তিনিও কিন্তু বলেছেন যে আসলে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে কিন্তু যেতে চাই। সেইখানে হচ্ছে আসলে সাজিস আলম একজন মেম্বার, যিনি বলছেন আসলে জামানতের কথা। মানে সেই সেই টাকা পয়সার সেই যেটা প্রভাব প্রতিপত্তি যাদের আছে, তারাই আসলে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে, এই ধরনের একটা ব্যাপার। আমি যদি ব্যক্তিগতভাবে আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার তো আসলে রাজনৈতিক ভাবে আমার কোনো ব্যাকআপ নাই, বা আমার আসলে জামানতের টাকা কোথা থেকে জোগাড় হবে, এই সম্ভাবনা আমার আমার জন্য ক্ষীণ। সুতরাং আমি যেটা যেটা বলবো, এবং আমার এই 200, ওই একজন বাদ দিয়ে যদি আপনি বাকি 216 জনের কথা বলেন, আমার হুম। মনে হয় বেশিরভাগ আসলে এই নতুন বন্দোবস্তের কথাই বলবে, যেখানে আসলে আমরা বারবার করে বলছি যে এই এনসিপি যেই দলের নাম হচ্ছে আসলে জনগণের কাছ থেকে আসছে, এবং যেই দলের লোগো মার্কা সেটাও জনগণের পক্ষ থেকে হবে, সেই দল আসলে জনগণের টাকায় চলবে মনিরা বলে আমরা শারমিন, মনিরা মনে শারমিন, ধন্যবাদ। একজন বাদে একজনকে তো আপনারা বাদ দিচ্ছেন না, সেটা তো একজন তো রয়ে যাচ্ছে আপনাদের মধ্যে, এবং করি। সেটা তার গুরুত্বপূর্ণ জায়গায় ব্যক্তিগত, রয়ে যাচ্ছে। সেটা সেটা তার ব্যক্তিগত মতামত হতে একদম পারে, এক সেই মিনিট, ব্যাপারে 1 মিনিট 30 সেকেন্ড প্লাস, বা 1 মিনিটের মধ্যে রাশেদ খান একটা শেষ বক্তব্য, আমরা শেষ করব। জি আপা, কি মন্তব্য? মানে আপনার কোনো শেষ কোনো মন্তব্য না থাকলে আমি এখন মানে শেষ করে দেবো, আর যদি কোনো মন্তব্য থাকে আপনি করতে পারেন। আচ্ছা, আমি সর্বশেষ বলবো, দেখেন, এই মুহূর্তে যদি আপনি এই দেশের উন্নয়নটা চান এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আমাদের ভিতর ঐক্য দরকার। আবার আপনি যে দেশে আছেন, আপনি নিশ্চয়ই ওই দেশের এনভায়রনমেন্ট, রাজনীতি আপনি বুঝতেছেন যে ওই দেশের মানুষ কতটা শৃঙ্খল, কতটা আন্তরিক, এবং নিজেদের ভিতর বিশৃঙ্খলা তারা এড়িয়ে চলে। আমি চীনের সরকারের আমন্ত্রণে অতি সম্প্রতি আমি চীন ঘুরে এসেছি। দেখেন, চীনে কিন্তু গণতন্ত্র নাই, সমাজতন্ত্র। কিন্তু সেখানে যে আসলে মানুষের মানে ভিতরে সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয়নি। মানুষ কত সুখে শান্তিতে রয়েছে, তাদের ভিতরে কোনো ধরনের বিতর্ক নাই। আমার একটা ব্যাগ আমি 2বার হারিয়েছি, অনেক দূরত্ব, মানে অনেক দূরে হারিয়েছি, তারপরে সেই 2বারই কিন্তু ব্যাগটা তারা না আমার হোটেলে পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। একটা মোবাইল রাস্তায় রাখলে কেউ নেয় না পায়, এমনকি বাংলাদেশ থেকে যারা গিয়েছেন এরাও নেয় না। এরাও ভয়ে থাকে যে এই মোবাইলটা যদি আমি নিয়ে যাই, আমার তো এখানে বসবাস করতে পারবো না। এই যে একটা রাষ্ট্র, চীন বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আমরা গণতন্ত্রে শুধু বলি আওড়াইতেছি। আমার মনে হয় পৃথিবীর মানে নিকৃষ্ট গণতন্ত্র যে দেশগুলোতে রয়েছে তার একটি মনে হয় বাংলাদেশ, যেখানে গণতান্ত্রিক আর ওই কথাবার্তা বলে আসলে মূলত জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমাদের রাজনীতিবিদদের আসলে রাজনৈতিক আচরণটা আসলে পরিবর্তন দরকার। সেটি আমার দল গণ অধিকার পরিষদ,
সেটি এনসিপি বলেন, সেটি বিএনপি বলেন, জামাত বলেন, সবার পরিবর্তনটা দরকার এবং সবার ভিতরে এই মুহূর্তে ঐক্য দরকার। আমার মনে হয় ঐক্যের জন্য সব থেকে বেশি কাজটা কিন্তু সরকারকে করতে হবে। দ্বিতীয়ত আমাদের ছাত্র বন্ধুদের কথা আমি বলেছি, কারণ তাদেরকে সামনে রেখে আন্দোলন হয়েছে, এটাকে অস্বীকার করে না, কিন্তু কথা হলো এখন এই যে সমালোচনা আলোচনাটা কেন? দেখেন সার্জিসের বিরুদ্ধে কতগুলো অভিযোগ, এই অভিযোগের একটা তদন্ত কমিটি গ্রহণ করেছে। এই সার্জিস কিন্তু আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসান, এই সেই ফারুক হাসানের উপর যখন শহীদ মিনারে হামলা হলো, যারা হামলা করলো সেই শরীফ এবং হিল্লোল আহত লীগের সদস্য, যাদেরকে আহত লীগ বলতেছে আমরা, সেই সার্জিস কিন্তু এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ, আপনার এই দুজন মিলে কিন্তু জামিন করিয়েছে। আপা বিচার বিভাগের কিসের স্বাধীন করবেন আপনি? আপনি তো বিচারকের উপর হস্তক্ষেপ করে আপনি তাদের গ্রেপ্তারের 11 ঘন্টার মাথায় জামিন করিয়েছেন। একটি তদন্ত এনসিপি করেছে? তাদের বিষয়ে অভিযোগ আসতেছে যে 5 স্টার হোটেলে তারা উত্থানের পরপরই তারা আপনার কোন ধরনের তারা বলছে আপনার ক্রাউড ফান্ডিং করবে। তো আপনি আগে ক্রাউড ফান্ডিং করে এটা কেন করলেন না? শুরুতেই তো আপনার বিশাল বিলাসিতার একটা বিষয় অভিযোগটা আসলো। ছাত্রদের দল নিয়ে কিন্তু সবারই একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, আমরা বলেন, সবার। কারণ কি? কারণ আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে। গণতন্ত্র যদি আপনি রক্ষা করতে চান আরো দলের প্রয়োজন আছে। ছাত্ররা এসেছে মানে এই নয় যে আমার জায়গাটা দখল হয়ে গেছে, ছাত্রটা এসেছে মানে এই নয় বিএনপি জায়গাটা দখল হয়ে গেছে। দেখেন বাংলাদেশে বিএনপি একটা বড় পার্টি, যেটা কিন্তু মনির আসামি নিজে স্বীকার করতেছে, তার কিন্তু ইলেকশন করার ক্যাপাসিটি এখনো অর্জন করতে পারে নাই। কিন্তু বিএনপি আপনার কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেই ক্যাপাসিটি অর্জন করেছে। আমরা 7 বছর ধরে কিন্তু দলটা গঠন করার জন্য কাজ করতেছি, এখনো পর্যন্ত আমাদের দলটা ওই মানে বিএনপির মতন বড় হয়ে গেছে সেটিও স্বীকার করি না। এখন সমস্যা হলোটা কি? সমস্যা হলো যে যার আসলে যোগ্যতা বা সামর্থ্য যত কম, সে যার যোগ্যতা এবং সামর্থ্য আছে তার নিয়ে টানা করে। এই কারণে সবাই মিলে এখন যেটা হয়েছে যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাচ্ছে, বিএনপি কিভাবে বিতর্কিত করা যায়, বিএনপি কিভাবে নামানো যায়। ভাই বিএনপি তো বিতর্কিত হয়ে গেছে, বিএনপির ভিতরে চাঁদাবাজ, বিএনপির ভিতরে লুটপাটকারী, গণ অধিকার পরিষদের ভিতরে এই সমস্যা ওই সমস্যা। যাদের ভিতরে এত জনপ্রিয়তা তারা ইলেকশনের কথা আসলে কেন বলে যে গণহত্যার বিচারের আগে ইলেকশন হবে না, রাষ্ট্র সংস্কারের আগে ইলেকশন হবে না? তোমার তো ব্যাপক জনপ্রিয়তা, তুমি ইলেকশন করে এই সকল ফালতু দলগুলোকে সরাই দাও না কেন? এদেরকে সরাই দাও, এদেরকে জনগণ চায় না, ধিক্কার জানায়। তুমি আছো ক্ষমতায়, শেষ করে দিয়ে আবার 10 সেকেন্ডে, শেষ করি, কিন্তু 10 সেকেন্ডে আমি এটাই বলতেছি। এখন এনসিপির অনেক জনপ্রিয়তা, আমি মনে করি। জি আপা, 30 সেকেন্ডে শেষ করি। ওই যে আপনার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো রেখেই শেষ করি, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আসলে এনসিপি এখন আমাদের মধ্যে স্পষ্ট করছে না। একটা অস্পষ্ট অবস্থানে যে নির্বাচন নিয়ে তাদের যে অবস্থান, সেটি হয়তো সামনে। আপা আমার মনে হয় আমার 30 সেকেন্ড কথা না বলে ফিনিশিংটা হচ্ছে না। আপা ফিনিশিংটা হয় না আমার কথাটার। 30 সেকেন্ড, সামান্য 30 সেকেন্ড। সেটি হলো আমার মনে হয় যে এখন এনসিপির অনেক জনপ্রিয়তা, গ্রাম বাংলায়, পাড়া মহল্লায় অনেক জনপ্রিয়তা। সেদিকে আমার মনে হয় যে তারা ইলেকশনে আসুক, ইলেকশনে এসে 300 আসনে এমপি নির্বাচিত হোক, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাক, এবং তারা স্টেটম্যান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বানাক আগামী 5 বছরের জন্য। এটি এখন তাদের কাছে একমাত্র উপায়। আমি বলবো, এই পরামর্শ দিব যে ইলেকশনটা নিয়ে তারাও কথা বলুক। এখন বিএনপি পয়সা এগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে, আমাদের অবস্থা খুব খারাপ, জামাতের অবস্থা খারাপ। এনসিপির একমাত্র জয় জয়কার। ইলেকশন কিন্তু দেরিতে হইলে কিন্তু এই এনসিপির লোকজন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে পুনর্বাসন করতেছে, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির অভিযোগ আসতেছে, তারাও কিন্তু বিএনপির মধ্যে পৌঁছে যেতে পারে। সুতরাং ইলেকশনটা আর্লি দিয়ে ক্ষমতায় গিয়ে ডক্টর ইউনূসকে আমার মনে হয় স্টেটমেন্ট তৈরি করা উচিত, স্টেটমেন্ট হিসেবে বানানো উচিত। এটি সব থেকে ভালো হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ রাশেদ। হচ্ছেন কি আসলে এই স্টেটমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সামনের দিনে নিশ্চয়ই দেখার বিষয় থাকবে। অনেক ধন্যবাদ মনিরা শারমিন, অনেক ধন্যবাদ রাশেদ খান, ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায়।